আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো না থাকলেও আপনাদেরকে দেখলে কি ভালো না থাকা যায় বলেন? আপনাদেরকে দেখলে এমনি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পড়বো ইনশাআল্লাহ। আমরা এর আগে হচ্ছে কি বলে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ বলেছিলাম এর আগের ক্লাসে, এবং আজকে হচ্ছে আমরা ক্লজ পড়বো। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বলেছিলাম যে ইংরেজির অলিগলি কয়টা? ওই কয়টা? 23টা। তো মূলত তিনটা, মূলত কয়টা ভাইয়া? তিনটার বাচ্চা কাচ্চা নাতি নাতকুর সব মিলে কয়টা? 23টা। এক্স্যাক্টলি, কিন্তু মূলত অলিগলি হচ্ছে ভাই তিনটা, তাই না বলেন? ওয়ার্ড, এক্স্যাক্টলি, ফ্রেজ, এন্ড দেন হচ্ছে ভাই ক্লজ। এবং মজার ব্যাপার হচ্ছে এই ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এই তিনটা যদি আপনি পারেন তাহলে ইনশাআল্লাহ যেখানে আন্ডারলাইন করা হোক পরীক্ষায়, যে কোনো ওয়ার্ডের নিচে অথবা ফ্রেজের নিচে অথবা ক্লজের নিচে যেখানে আন্ডারলাইন করুক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। কেন? কারণ এই তিনটার বাইরে আন্ডারলাইন করা যায় না। আন্ডারলাইন যদি করতে হয় তাহলে এই তিনটার নিচে করবে, হয় সেটা ওয়ার্ড হবে, না হয় সেটা ফ্রেজ হবে, আর না হয় সেটা কি হবে বলেন ভাইয়া? ক্লজ হবে। এই জন্য যাই হোক, আজকের ক্লাসে যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মানে অনেক বেশি, এবং বলা যেতে পারে ইংরেজি গ্রামারের, যদিও আমি বারবার ধরে বোঝাচ্ছি যে ঢাকা শহর আমরা যখন প্রথম আসি একটু ভয় ভয় লাগে, তাই না বলেন? আল্লাহ, কেউ কিছু নিয়ে গেল কিনা, তাই না? পকেট একটু পরপর হাতায় না মানুষ, এই এই ঠিকঠাক আছে তো, তোমার মোবাইলটা দেখো তো, এই চেইন আছে তো গলায়, দেখো না। আচ্ছা, তো প্রথম কোনো একটা জায়গায় গেলে একটু ভয় ভয় লাগে, প্রথম ভার্সিটিতে গেলে বা কলেজে গেলে একটু ভয় ভয় লাগে, তাই না বলেন? কিন্তু যখন আপনি 5-7 বছর ধরে একটা ভার্সিটিতে পড়াশোনা করেন অথবা ঢাকায় 8-10 বছর ধরে বাস করেন, তখন কিন্তু আর ভয় লাগে না, লাগে কি বলেন? বরং তখন নিজের মধ্যে গর্ব কাজ করে, তাই না? তো এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য ইংরেজিরও অলিগলি আছে। কি আছে বলেন তো ভাইয়া? অলিগলি। ইংরেজি না, সব সাবজেক্টের অলিগলি আছে। তো এই জন্য আপনি যদি অলিগলিগুলো বুঝতে পারেন এবং সেই জিনিসগুলো নিজের মধ্যে আয়ত্ত নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ চাইতে ইনশাল্লাহ ইংরেজি আপনাকে ভয় পাবে, আপনি ইংরেজিকে ভয় পাবেন না। এই জন্য যেহেতু আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, সবাই দ্রুত শেয়ার করে দেই। সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিয়ে শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। আপনাদেরকে তো শেয়ার করতে বলা যাবে না, বলবেন স্যার নেট নাই, ওয়াইফাই দেন। মানুষেরা সারা রাত হচ্ছে কি বলে মানে মোবাইলে ক্লাস করে, মোবাইলে হচ্ছে কি বলে কোরআন তেলাওয়াত দেখে, ভালো কাজ করে, তখন নেট লাগে না। এখন শেয়ার করতে বলে স্যার নেট নাই, নেট দেন। খুব ভালো, সবাই দ্রুত শেয়ার করে দেই, আমরা কিন্তু দেরি করবো না প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত শেয়ার করে দেই। এবং আজকের ক্লাসটি কিন্তু ক্লজের উপর আপনার জীবনের সেরা ক্লাস হবে ইনশাল্লাহ। আশা করি আজকের পর ক্লজ থেকে প্রশ্ন আসলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ। এবং আপনারা হয়তো জানেন যে ফ্রেজ ক্লজ এত বেশি গুরুত্বপূর্ণ, এইবার 46তম বিসিএস এও 3টা প্রশ্ন আসছে। কয়টা বলেন তো ভাইয়া? 3টা প্রশ্ন আসছে ফ্রেজ ক্লজ থেকে। এজন্য ফ্রেজ ক্লজ আপনার আয়ত্তে থাকলে শুধু বিসিএস না, প্রাইমারি, বিসিএস, নিবন্ধন থেকে শুরু করে 10 থেকে 20তম গ্রেড মোটামুটি সকল পরীক্ষা আল্লাহ জানতে আপনি ভালো করতে পারবেন যদি এই দুইটা টপিকে আপনি ভালো পারেন। এছাড়াও মানে ইংরেজি পড়তে গেলে আপনার কাছে একটু স্পষ্ট মনে হবে, মানে প্রত্যেকটা জিনিস মনে হবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডই যখন আপনি চিনে যাবেন, তো একটা সেন্টেন্স দেখলে একটু স্পষ্ট স্পষ্ট মনে হবে না, মনে হবে যেন একদম পরিচিত। হ্যাঁ, একদম। আমি বুঝাইতে পারতেছি না হয়তো ফিলিংসটা। আমার কাছে একটা সেন্টেন্স দেখলে যেমন লাগে আপনাদের কাছে হয়তো তেমনটা লাগে না, কিন্তু যেহেতু আপাতত আমরা ওয়ার্ড মোটামুটি পারি, ফ্রেজও যেহেতু পড়িয়েছি, দেখেন এখন একটু ইংরেজি বাক্যের দিকে তাকাইলে একটু কেমন চেনা চেনা লাগে না? মনে হয় না এটা নাউন ফ্রেজ, এটা ইনফিনিটিভ, এটা দেখে তাকান না। ফকিরনি, আপনাদের নাই সামনে কোনো ইংরেজি বড় লোককে, মানে একটা ইংরেজি সেন্টেন্স দেখলে এখন একটু ভালো লাগে না যারা ফ্রেজ পড়ছেন অলরেডি, তাই না বলেন? একটু একটু চেনা চেনা লাগে, এটা 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 ফ্রেজ, বুঝতে তো পারি অ্যাটলিস্ট এটা একটা ফ্রেজ এবং এটা এই ফ্রেজ, তাই না বলেন? এই হচ্ছে ফ্যাক্ট আর কি। তো আজকের ক্লাসের পর আবার আমরা এটাও বুঝতে পারবো যে এটা একটা ফ্রেজ, এটা একটা ওয়ার্ড, এটা একটা ক্লজ। এটা কি ভাইয়া? ক্লজ। ইভেন শুধু তাই না, এবং ক্লজের নামও বলে দিতে পারবো, যেটা স্বাধীন ক্লজ, ধরো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা সাবঅর্ডিনেট ক্লজ, অথবা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটাও আমরা কি করতে পারবো ভাইয়া? মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে এমন কিছু আমরা টেকনিক দেখবো, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই দ্রুত দ্রুত আজকে এমন কিছু আমরা টেকনিক। আচ্ছা, শেয়ার ডান শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কিন্তু দেরি করছি না, এখনই শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যারা শেয়ার করেন না শেয়ার করতে থাকেন। ওকে, আচ্ছা, প্রথমত আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি প্রিয় ভাই বোন আমার, এই আইডেন্টিফিকেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? গুড, নাউন। কেন ভাইয়া? শন আছে, কি আছে? শন আছে। শন থাকলে কি হয়? নাউন হয়। এটা একটা ফ্যাক্ট। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এটা কি বলেন তো ভাইয়া? আর এইটা কি? গুড, ক্লজ শব্দটা নিজেও নাউন। নিজেও কি ভাইয়া বলেন? শুরু থেকে আমরা বারবার বলে আসতেছি যে গ্রামার শব্দটা নিজেও নাউন, গ্রামারের মধ্যে যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার শব্দটা নাউন, এবং যতগুলো চ্যাপ্টারের নাম আছে, তাই না বলেন? নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, সব নাউন, সব কি ভাইয়া? এই বছরও একটা চাকরি পরীক্ষা আসছে, অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ? নাউন, তাই না বলেন? নিঃসন্দেহে, এক্স্যাক্ট। এবং মজার ব্যাপার হচ্ছে
আমরা তো এটা গেল ওয়ার্ডের সেকশন, মানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে ভাইয়া, এবং একটা স্ট্রাকচারই এমন আছে যে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন হয়, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। স্টুডেন্ট অফ বুয়েট, স্টুডেন্ট অফ রুয়েট, ম্যান অফ লেটার, মানে এটা একটা স্ট্রাকচারই আছে আর কি। এটা একটা ব্যাপার। এখন যদি আমি জিজ্ঞাসা করি প্রিয় ভাই বোন আমার, এই পুরাটা কি? এটা একটা কি ভাইয়া? ফ্রেজ। কেন? নাউন দিয়ে যদি কোনো একটা ফ্রেজ শুরু হয় এবং নাউন দিয়ে যদি শেষ হয় তাহলে ওই ফ্রেজের নাম কি হয়ে যায়? মাঝখানে কি আছে এটা দেখার টাইম নেই, দেখার দরকারও নাই। এটা দেখার এমনি না, টাইম নেই, এটা দেখার টাইম নেই, এটা দেখার দরকারও। আমরা হইলাম ভিআইপি, আমাদের তো সময় আছে ওই, তাই না বলেন? আমরা পড়বো যেটা স্ট্রংলি পড়বো, ভালো মতো পড়বো, হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। তো মজার ব্যাপার হচ্ছে, দেখেন একটা বিষয় খেয়াল করেন, আমরা ক্লজ পড়তে আসছি কিন্তু আজকে আমরা এই ক্লজের পড়ার মধ্যে কিন্তু ফ্রেজ পাইছি কিনা বলেন? প্রথমত আমরা ওয়ার্ড পাইছি, প্রত্যেকটা সিঙ্গেল হচ্ছে একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এন্ড পুরাটা মিলে একটা ফ্রেজ। পুরাটা মিলে কি বললেন? একটা ফ্রেজ। কেন? একটা বেশি ওয়ার্ড আছে, একটা বেশি ওয়ার্ড আছে, এবং সাবজেক্ট নাই, ভার্বও নাই। আর এটা হচ্ছে ফ্রেজের সংজ্ঞা। যদি একটা বেশি ওয়ার্ড থাকে এবং সেখানে সাবজেক্ট টু ভার্ব না থাকে, তাকে সেটাকে কি বলে? ফ্রেজ। আমি আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু ক্লজের উপর খুব সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং ক্লজের যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ। এই জন্য এখনো যারা শেয়ার করে নিয়ে শেয়ার করে দিই, এবং অবশ্যই খাতা কলম নিয়ে বলবো, প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা জায়গা আমরা মানে নোট করে রাখবো, সারা জীবন কাজে লাগবে এই নোট, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন, শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ক্লজ কি আমরা সবাই অলরেডি জানি, ইতিমধ্যে ক্লজ কি জিনিস, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। এক্স্যাক্টলি, একটা বেশি ওয়ার্ড থাকবে এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে তাকে কি বলে? এক্স্যাক্টলি, একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব একসাথে থাকলে তাকে ক্লজ বলে। তাহলে একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব একসাথে থাকলে তাকে কি বলে বলেন তো ভাই? আচ্ছা, আপনাদের কি মনে আছে ওয়ার্ড কাকে বলে? এক্স্যাক্টলি, সিঙ্গেল হলে তাকে কি বলে বলেন তো ভাই? ওয়ার্ড বলে। আর একটার বেশি ওয়ার্ড হইলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকলে? এক্স্যাক্টলি, গুড, ভালোই তো পারেন আলহামদুলিল্লাহ। আর একটা বেশি ওয়ার্ড হলে এবং এখানে সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে? এক্স্যাক্টলি, ঠিক বলছেন, মাশাআল্লাহ। ফন্ট কাজ করছে না, এই বাংলা ফন্টটা নষ্ট হয়ে গেছিল। যাই হোক, তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব একসাথে থাকতে তাকে কি বলে ভাই? খুব মনোযোগ। তাহলে একসাথে থাকলা বলতে ধরেন কথার কথা, ওই যে একটা বাক্যে ধরেন আমি যদি বলি আই নিড এ বুক, এটা একটা, বলেন না, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা। শুধু যদি বলেন নিড কথার কথা, এটা ক্লজ হইছে না? না, এটা ওয়ার্ড হইছে। কি হইছে? ওয়ার্ড হইছে। শুধু এ, এটা কি হইছে? এটাও একটা ওয়ার্ড হইছে। কিন্তু যদি এ নিড, সরি এ নিড না, এ এখানে ধরেন বুক লিখলাম ভাই বোঝানোর জন্য, শুধু বুক একটা ওয়ার্ড, শুধু এ একটা ওয়ার্ড, কিন্তু যদি এ বুক বলি, এক্স্যাক্টলি, এটা ফ্রেজ হয়ে গেছে। আবার খেয়াল করে দেখেন, আপনি শুধু নিড বলেন কথার কথা, শুধু নিড কি ভাই? একটা, খুব মনোযোগ, শুধু আই একটা ওয়ার্ড, কিন্তু আই নিড যদি একসাথে বলেন তাহলে কি থাকে? এটা ক্লজ হয়ে গেল। এটাই বোঝানো হচ্ছে। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব একসাথে থাকতে হবে, আলাদা না। সিঙ্গেল সিঙ্গেল হলে কিন্তু ওয়ার্ড, সিঙ্গেল হলে কি ভাই? কিন্তু যখন একসাথে হয়ে যাবে তখন তারা কি হয়ে যাবে? ক্লজ হয়ে যাবে। এই দুইটা আবার কি হয়ে গেছে? ফ্রেজ হয়ে গেছে। এরকম একটা ব্যাপারে বুঝলেন? আবার বলেন। সাবজেক্ট সামনে পিছনে থাকা আমাদের সমস্যা নাই, সাবজেক্ট মানে একসাথে থাকলেই হয়। সামনে পিছনে নিয়ে সমস্যা নাই তো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সামনেই তো থাকবে, সামনে পিছনে নিয়ে সমস্যা নেই। কারণ আমরা একবার বলি নাই যে সামনে থাকলে ক্লজ হবে, পিছনে থাকলে কি জানো ক্লজের বউ, একই, সমস্যা নেই, সামনে পিছনে সমস্যা নেই। খেয়াল করেন, বউক একটা ওয়ার্ড, আমরা জাস্ট যেহেতু ওই ক্লজ পড়াচ্ছি, আমরা জাস্ট এটা আবার একটু রিপিট করছি আপনাদের শরণার্থে, মনোযোগ। হ্যাঁ, তাহলে একটা হলে তাকে কি বলে ভাইয়া? মানে এই শুধু শুধু বউক একটা ওয়ার্ড। আর এ বুক কিন্তু ওয়ার্ড না, এ বুক কি হয়ে গেল ভাইয়া? সংজ্ঞা কি? একটা বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ফাইনাল না থাকলে, এখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই, কিন্তু একটা বেশি ওয়ার্ড আছে। একটা বেশি ওয়ার্ড মানে দুইটা থেকে শুরু, কটা থেকে? আর সর্বোচ্চ 100টা 1000 হইলেও আমাদের সমস্যা, কথা আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শর্ত হচ্ছে সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকতে পারবে
খুব মনোযোগ দিও ভাই বোন আমার, গালে মুখে হাত দিব না, মন খারাপ করবো না, হ্যাঁ লাগলে চকলেট কিনে দিব। আচ্ছা, হি নিডস আ বুক, তার একটা বই দরকার। এখানে একটা বেশি ওয়ার্ড আছে এবং একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। কি ভার্ব আছে বলেন তো ভাইয়া? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে যেই ভার্বটা দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? আমি যদি বলতাম হি নিডেড এ বুক, এটাও পাস্ট টেন্স। আমি যদি বলতাম হি উইল নিড এ বুক, ফিউচার টেন্স। তাই না বলেন? তাহলে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। সো আমি যদি বলি আই লাভ গোয়িং, গোয়িং কোন টেন্স কে বলতে পারবেন? আই লাভ টু গো, এটা কোন টেন্স? আমি যদি বলি কথা কথা আই লাভ গন, কথার কথা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এটা কোন টেন্স? না প্রিয় ভাই বোন আমার, এগুলো কোনো টেন্সই না, এগুলো কোনো টেন্স। দেখেন আই লাভ, এটা দেখলে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, তাই না? আই লাভড, এটা দেখলে বোঝা যাচ্ছে পাস্ট টেন্স। আই উইল লাভ দেখলে বোঝা যাচ্ছে এটা কোন টেন্স বলেন? ফিউচার টেন্স। কিন্তু আপনি কি চাইলেই মানে কি বলে, এটা দেখলে কি টেন্স চেনা যায়? চেনা যায় না। তাহলে যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট বলে। আর নন ফাইনাইট ভার্বের চেহারা 4 রকমের হয়। কয় রকমের? 4 রকমের। এই যে এটা হচ্ছে একটা, মানে যে কোনো ভার্বের, এক্স্যাক্টলি যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে ভাই নন ফাইনাইট ভার্ব। যে কোনো ভার্বের আগে টু দিলে সেটা কি হয় ভাইয়া? নন ফাইনাইট ভার্ব। যে কোনো ভার্বের সাথে, আচ্ছা, যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে, কি দিলে বলেন তো ভাইয়া? আইএনজি দিলে এটা নন ফাইনাইট। মানে একদম মানে মানে কি বলে এটাকে, একদম ছোট্ট কথায় আপনি মনে রাখার টেকনিক আর কি। পৃথিবীতে ফাইনাইট ভার্ব লাখ লাখ কোটি কোটি আছে, এগুলো সব মনে রাখা সম্ভব না। কিন্তু নন ফাইনাইট ভার্বের চেহারা মাত্র 4 রকমের। এই 4 রকম হচ্ছে নন ফাইনাইট, এছাড়া পৃথিবীর সব হচ্ছে ফাইনাইট। খুব মনোযোগ। তাহলে বিথিরি দেখলে নন ফাইনাইট, বিথিরি দেখলেই বাস, ভার্বের সাথে আইএনজি দেখলেই নন ফাইনাইট। যে কোনো ভার্বের আগে টু দিলে সেটা নন ফাইনাইট হয়ে যায়, এবং মানুষ আদর করে এটাকে বলে ইনফিনিটিভ। বুঝছেন তো? এবং মজার পর হচ্ছে হ্যাভিং প্লাস বিথিরি, আর একটা চেহারা হচ্ছে ভাই হ্যাভিং প্লাস বিথিরি। এটা হচ্ছে নন ফাইনাইটের একটা চেহারা। অর্থাৎ এই 4টা হচ্ছে নন ফাইনাইটের চেহারা। এরকম থাকলেই নন ফাইনাইট, থাকলেই। আর এছাড়া এই পৃথিবীতে যত ভার্ব আছে সব ফাইনাইট। দেখেন এই যে এটা ফাইনাইট কেমনে, এটার আগে দেখেন বিথিরি নাই, এটার সাথে টু নাই, এটার সাথে আইএনজি নাই, এটার সাথে হ্যাভিং নাই। এই জন্য এটা, বুঝছেন তো? এই হচ্ছে ফ্যাক্ট। আবার মজার ব্যাপার হচ্ছে ফাইনাইট ভার্ব চেনার আরেকটা বুদ্ধি হচ্ছে টেন্স পরিবর্তন হওয়ার সাথে সাথে যে ভার্বের চেহারাটা পরিবর্তন হয়ে যায়। যেমন প্রেজেন্ট টেন্সে একরকম চেহারা, পাস্ট টেন্সে আরেকরকম, ফিউচার টেন্সে আরেকরকম। আর নন ফাইনাইট ভার্বের চেহারা কখনো চেঞ্জ হয় না। কি হয় না বলেন তো ভাইয়া? চেঞ্জ হয় না। আই লাভ টু ইট, আই লাভ টু ইট। আমি আগে খেতে ভালোবাসতাম, এখন বাসি না, কেন এখন মোটা হয়ে গেছি। এখন খাওয়া দেখলে ঘৃণা হয়, ছি, কারণ মোটা হয়ে যাচ্ছি তো, তাই না বলেন? হয় না? আই উইল লাভ টু ইট, কেন চিকনা হয়ে গেছি, আমার খাবার ভালোবাসতে হবে, নাহলে আমি বাঁচবো না। তাহলে আই উইল লাভ টু ইট। তাহলে এটা হচ্ছে ফাইনাইট, চেহারা পরিবর্তন হচ্ছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার চেহারা চেঞ্জ হচ্ছে, টেন্স পরিবর্তনের সাথে সাথে চেহারা চেঞ্জ হচ্ছে। এই জন্য এটা নাম ফাইনাইট। কি নাইট? দেখেন প্রেজেন্ট টেন্স ও টু ইট, পাস্ট টেন্স ও টু ইট, ফিউচার টেন্স ও টু ইট, কোনো পরিবর্তন নাই। এই জন্য এটার নাম নন ফাইনাইট। আবার আপনি চাইলেই বলতে পারেন এটার সাথে কথাটা আই লাভ ইটিং, একই অর্থ, অথবা ইটিং, অথবা ইটিং। এটা দেখেন সেম, কোনো পরিবর্তন নাই। এবং এবারটা দেখলে টেন্স চেনা যাবে না। এটা দেখে টেন্স বলতে পারবেন কোন টেন্স? টু গু দেখলে বলতে পারবেন কোন টেন্স? বলতে পারবেন। তাহলে ফাইনাইট নন ফাইনাইট ক্লিয়ার তো ইনশাআল্লাহ। তাহলে ক্লজ হইতে হলে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে, ফাইনাইট ভার্ব। এবং মজার ব্যাপার হচ্ছে নন ফাইনাইট ভার্ব দিয়ে ফ্রেজ বানানো হয়। কি বানানো হয়? ভাইয়ের কথা বুঝছেন কিনা? নন ফাইনাইট ভার্ব দিয়ে কি বানানো হয়? ফ্রেজ বানানো হয়। আর নন ফাইনাইট ভার্বটা অনেক সময় ভার্বের মধ্যে পড়ে না, এটা ওই নাউন হিসেবে কাজ করে বা অন্যান্য হিসেবে কাজ করে আর কি। যাই হোক, নন ফাইনাইট থাকলে ফ্রেজ হয়ে যাবে। তাহলে ক্লজ কত প্রকার ভাইয়া? মজার একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এটা কোন টেন্স কে বলতে পারবেন? এটা কোনো টেন্সই না ভাইয়া। এটা দেখে পৃথিবীর কেউ বলতে পারবে না কোন টেন্স। এই জন্য এটা নাম নন ফাইনাইট। যেটা দেখলে টেন্স চেনা যায় ওইটাই নন ফাইনাইট। এবং মজার ব্যাপার হচ্ছে এই অংশটা ফ্রেজ কেন? নন ফাইনাইট ভার্ব যোগে গঠিত হয়েছে, একটার বেশি ওয়ার্ড আছে, এবং বাই যোগে গঠিত হয়েছে, এই জন্য এটা নাম প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝছেন তো? আর এইটা একটা ভাইয়া ক্লজ। কেন ক্লজ? ওই যে দেখলে চেনা যাচ্ছে এটা ফিউচার টেন্স, সাবজেক্ট আছে। এখানে অনেকে বলবে ভাইয়া এখানে তো ভার্ব আছে, তাহলে এটা ক্লজ। কিন্তু আছে, কিন্তু আসলে নন ফাইনাইট ভার্ব। কি ফাইনাইট? আর নন ফাইনাইট ভার্ব দিয়ে ক্লজ হয় না, ফ্রেজ হয়। কি হয়? একটু মনে রাখেন, এই যে টিকি টিকি জিনিসগুলো, মানে ছোট ছোট জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। তাহলে ক্লজ হচ্ছে ভাই 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? একটা হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হচ্ছে কোঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লজের আরো কয়েকটা নাম আছে, মানে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা আরো বলে মেইন ক্লজ।
তাহলে তিনটা নাম, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন। আর সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীন, অন্যের অধীন, অন্যের সাহায্য ছাড়া যে চলতে পারে না, এটাকে অনেকে আদর করে ডিপেন্ডেন্ট বলে আর কি, মানে নির্ভরশীল, বুঝছেন তো? তাহলে এটার আরেকটা নাম কি ভাইয়া? ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট। অপশনে সাবঅর্ডিনেট ক্লজ নাও থাকতে পারে, ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তখন কি ভয় পাবেন? ভয় পাবো না আমরা, কারণ আমরা অলরেডি জানি যে সাবঅর্ডিনেট ক্লজের একটা নাম কি বলেন তো ভাইয়া? ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে ফাইন। এখন মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন, প্রিন্সিপাল মানে হচ্ছে ভাইয়া স্বাধীন, আমরা যে এটা একটু আগে লিখছিলাম মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজের একটা নাম হচ্ছে ভাইয়া স্বাধীন ক্লজ, স্বাধীন, হ্যাঁ। আর এটা হচ্ছে ভাইয়া নির্ভরশীল, খুব খেয়াল করেন। মানে সাবঅর্ডিনেট মানে হচ্ছে অন্যের অধীন, অথবা ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি ভাইয়া? নির্ভরশীল। আচ্ছা, যে স্বাধীন বাক্য মানে স্বাধীন হয়, তার কি অন্য কারো সাহায্য লাগে না, নিজে নিজে চলতে পারে? স্বাধীন তো তাকে বলা হয় যার অন্য কারো সাহায্য লাগে। এক্স্যাক্টলি, ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, প্রিন্সিপাল ক্লজের কারো সাহায্য লাগে না, সে একা একাই পরিপূর্ণ অর্থ দিতে পারে, এই জন্যই তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা মেইন ক্লজ। ক্লিয়ার? যেমন ধরেন আই উইল গো, আমি যাব, পরিপূর্ণ অর্থ দিচ্ছে, আমি যাব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি পড়াশোনা করবো, আমি ভালো মানুষ হব, হচ্ছে কিনা দেখেন, পরিপূর্ণ অর্থ দিচ্ছে কিনা? দিচ্ছে, এই জন্য এটার নাম প্রিন্সিপাল। আর এইটা সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে অন্যের অধীন অথবা নির্ভরশীল, এটা কখনোই পরিপূর্ণ অর্থ দিতে পারে না, মানে নিজে নিজে কখনো পরিপূর্ণ অর্থ দিতে পারে, এখানে বাক্য তৈরির সব উপাদান আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তবু সে পরিপূর্ণ অর্থ দিতে পারে না, এই জন্যই তাকে বলা হয় ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, সে সবসময় অন্যের উপর নির্ভরশীল। কার উপর ভাইয়া? অন্যের উপর। যেমন আপনি যদি বলেন ইফ ইউ কাম, যদি তুমি আসো, বাক্য হইছে, পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, আপনি সে আবার জিজ্ঞেস করবে কি, কইছি না একবার যদি তুমি আসো, আরে বাবা কইবা তো কি, আর কইতাম না, শরম লাগে, যদি তুমি আসো, আরে বাবা কি, আরে তুমি আসলে আমি যাবো, কারণ পরের অংশটা না বললে কখনোই পরিপূর্ণ অর্থ দিবে। তাহলে ইফ ইউ কাম আই উইল, তুমি আসলে আমি যাবো, এটা বুঝো না, আবার বলা লাগে, না বললে কেমনে বুঝি, অনেক কিছু হইতে পারে। তাহলে খেয়াল করে দেখেন, ইফ ইউ কাম আই উইল গো, অথবা ইফ ইউ ইট আই উইল ইট, তাই না? তুমি খাইলে আমি খাবো, তাই না? অনেক সময় বলি না আমরা। তাহলে এটা পরিপূর্ণ অর্থ দিতে পারে না, এই জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল বা সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা কার উপর নির্ভরশীল? সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, এটা প্রিন্সিপাল ক্লজ। এটা সবসময় কার উপর নির্ভরশীল? সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর। আর কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ভাইয়া দুইটা স্বাধীন বাক্য থাকবে। কয়টা ভাইয়া? দুইটাই স্বাধীন বাক্য থাকবে, মানে এই পাশেও থাকবে একটা পিসি বা প্রিন্সিপাল ক্লজ, এই পাশেও থাকবে একটা কি ভাইয়া? প্রিন্সিপাল ক্লজ। মাঝখানে থাকবে ভাইয়া ফ্যান বয়েজ, কি থাকবে? ফ্যান বয়েজ। এফ মানে ফর, এ মানে এন্ড, এন মানে, বি মানে বাট, ও মানে, ওয়াই মানে, এস মানে সো। অর্থাৎ এই কনজাংশন গুলো দ্বারা দুইটা স্বাধীন বাক্য যদি যুক্ত হয়, দুইটা প্রিন্সিপাল ক্লজ যদি যুক্ত হয়, তবে সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। তো মজার ব্যাপার হচ্ছে, কোঅর্ডিনেট ক্লজ থেকে পরীক্ষা তেমন প্রশ্ন আসে না, এন্ড প্রিন্সিপাল ক্লজ থেকে প্রশ্ন আসে না, কারণ এই দুইটার কোনো প্রকারভেদ নাই, বাচ্চা কাচ্চা নাই। সো এইটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, সাবঅর্ডিনেট ক্লজ থেকে। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ভাইয়া তিন প্রকার। কয় প্রকার বলেন তো ভাইয়া? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। যে জন্য স্যার বলছিলেন প্লিজ, প্রশ্ন করতে চাইছিলেন কোনো? আচ্ছা, তাহলে প্রিন্সিপাল ক্লজ কয় প্রকার ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। এইখানে একটা মজার জিনিস, থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় ভাইকে, এইখানে একটা মজার জিনিস কি, ও এর মনে আরো আছে, অনেকগুলো আছে, আরো 50-60-70টা আছে, কিন্তু বেশিরভাগ গুলো এগুলাই ব্যবহৃত হয় আর কি। আচ্ছা শুনেন না, এইখানে একটা মজার জিনিস, আমার ভাইকে ধন্যবাদ। এই প্রিন্সিপাল ক্লজটা সিম্পল সেন্টেন্স, শুধু প্রিন্সিপাল ক্লজ দিয়ে কোন সেন্টেন্স, মানে ওই যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিন্তা করি আর কি, সিম্পল সেন্টেন্স। ওকে। আর সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে যেটা হয়, ইফ ইউ কাম আই উইল গো, এক্স্যাক্টলি আই উইল গো, এটা হয় ভাই কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স। আর যেটা কোঅর্ডিনেট ক্লজ সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স, এটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এটা একটু মাথায় রাখতে পারেন। তাহলে প্রিন্সিপাল ক্লজ সবসময় কি হয়? সিম্পল সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ভাইয়া এক্স্যাক্টলি, আর কোঅর্ডিনেট ক্লজ হয় এক্স্যাক্টলি কম্পাউন্ড সেন্টেন্স। যাই হোক, তাহলে এই যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, আমি আজকে একটু ভালো একটা ভাইরাস আপনাদের মাথায় ঢুকায় রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে এই যে নাউন ক্লজ বাক্যে কার মতো কাজ করবে? এক্স্যাক্টলি, জাস্ট মনে রাখবেন, একটা বাক্যে নাউন যেই কাজ করে, মনোযোগ বলেন, একটা বাক্যে নাউন যেই কাজ করে, নাউন ফ্রেজ সে একই কাজ করে, এবং নাউন ক্লজও সেই একই কাজ করে। তার মানে
নাউন নাউনের কাজ করে, নাউন ফ্রেজও নাউনের কাজ করে, এবং নাউন ক্লজও কার কাজ করে বলেন? কাজ করে। ঠিক সেম একটা বাক্যে অ্যাডজেক্টিভ যেই কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ সেই একই কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজও সেই একই কাজ করে। এবং অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে বিশেষায়িত করা বা মডিফাই করা। ঠিক সেম একটা বাক্যে অ্যাডভার্ব যেই কাজ করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও সেই কাজ করে, অ্যাডভার্বিয়াল ক্লজও সেই একই কাজ করে। তার মানে সে ভার্বকে অথবা অ্যাডভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই, এটা তো ক্লিয়ার হলাম হতে। তাহলে আরো একটা মজার ব্যাপার বলি, খুব মনোযোগ। এই বুক হচ্ছে ভাইয়া নাউন, এই বুক কি ভাইয়া? খুব মনোযোগ, নাউন। কিন্তু আপনি যদি বলেন এ বুক, এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। তার মানে একটা হইলে নাউন, একটা বেশি ওয়ার্ড হলে নাউন ফ্রেজ, একটা বেশি ওয়ার্ড যদি ক্লজের কাজ করে তার নাম নাউন ক্লজ। বুঝছেন তো? ঠিক সেম একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। একটা বেশি ওয়ার্ড যদি ফ্রেজের কাজ করে, মানে অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে তার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একটার বেশি ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের কাজ করে এবং সেখানে সাবজেক্ট ফাইনাল থাকে তার নাম অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই হচ্ছে। ঠিক সেম একটা ওয়ার্ড যদি অ্যাডভার্বের কাজ করে, যেমন কথার কথা স্লোলি, এটা অ্যাডভার্ব। এটা কি বলেন তো ভাইয়া? অ্যাডভার্ব। তারপরে দেখেন এখানে আমি যদি বলি ইন দা ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এই যে ইন দা ইস্ট, এটাও কিন্তু অ্যাডভার্ব। এটা কি ভাই বলেন? অ্যাডভার্ব। কোন দিকে ওঠে? আচ্ছা, দ্য সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। মনোযোগ, সূর্য পূর্ব দিকে। কারণ এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে আপনার সুবিধা হবে আর কি ইনশাআল্লাহ। এটা কিন্তু অ্যাডভার্ব, মনে রাখেন। হ্যাঁ, স্লোলি অ্যাডভার্ব। এবং সূর্য এই যে কোন দিকে ওঠে, ইন দা ইস্ট, পূর্ব দিকে ওঠে, এটাও কিন্তু অ্যাডভার্ব। এটা কি বলেন তো ভাইয়া? কারণ কোন দিকে দিয়ে প্রশ্ন হলে আপনার পাওয়া, তো এটা অ্যাডভার্ব ঠিক আছে, কিন্তু এটা শুধু অ্যাডভার্ব না, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল, কারণ একটা ওয়ার্ড হলে সেটা অ্যাডভার্ব, কিন্তু এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা। একটা বেশি ওয়ার্ড যদি অ্যাডভার্বের কাজ করে আর সেখানে ফাইনাল ভার্ব না থাকে বা সাবজেক্ট না থাকে, তাহলে তার নাম হয়ে যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝছেন তো ইনশাআল্লাহ? আবার যদি কথার কথা এটাই যদি ক্লজের কাজ করতো কোন একটা অ্যাডভার্ব, তখন তার নাম হয়ে যেত অ্যাডভার্বিয়াল ক্লজ। এইটা হচ্ছে ফ্যাক্ট। ক্লিয়ার? ওকে, এখন আমরা মাত্র 4টা বাক্য দিয়ে মোটামুটি আমাদের ক্লজটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তারপর আরো বিস্তারিত পড়বো, কিন্তু এই 4টা বাক্য দিয়ে মোটামুটি ধরেন 3টা যে ক্লজ আছে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল, এটার একদম ধরেন কথার কথা কি বলবো 98% ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মানে এই 4টা বাক্য দিয়ে 98% ধারণা ক্লিয়ার হয়ে যাবে ক্লজের। ওই যে, কারণ আমাদের আজকের পর থেকে ক্লজ মানে কিন্তু আমরা বুঝবো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল। নাউন মানে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং কি ভাই? কারণ পরীক্ষায় 3টাই আসে, সাবঅর্ডিনেট ক্লজ থেকে প্রশ্ন আসে, প্রিন্সিপাল ক্লজ থেকে প্রশ্ন আসলে আশা করি পারবো ইনশাআল্লাহ, কোঅর্ডিনেট ক্লজ থেকে আসলে পারবো ইনশাআল্লাহ। কারণ 2টা স্বাধীন বাক্য, ঝামেলাটা হবে এখানে, এবং এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আজকের পর থেকে ক্লজ শুনলেই মনে করবো নাউন ক্লজ অথবা অ্যাডজেক্টিভ অথবা কি ভাই অ্যাডভার্ব। এবং এই 3টা মানে 4টা বাক্য দিয়ে এটাও অ্যারাউন্ড ক্লজের 90% ধারণা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। মানে আমরা চিনে ফেলতে পারবো যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্বিয়াল। একটু মনোযোগ দিতে হবে এখানটাতে প্লিজ, যেহেতু এই 4টা বাক্য দিয়ে মোটামুটি ধরেন ক্লাসের অধিকাংশ জায়গাটা শেষ হয়ে যাবে। ইট ওয়াজ মর্নিং হোয়েন হি কেম। আমরা আগেই বলছি প্রিন্সিপাল ক্লজের কোনো প্রকারভেদ নাই, এটা তেমন পরীক্ষা আসে না। প্রকারভেদ হচ্ছে কার? সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সবসময় একটা ক্লজ মার্কার থাকবে। ক্লজ মার্কার থাকবে। ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ চেনার বুদ্ধিটা কি, কেমনে বুঝবো বলছে ভাই এটা সাবঅর্ডিনেট ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজের মাথায় সবসময় একটা ক্লজ মার্কার থাকবে। ক্লজ মার্কার মানে ধরেন, যেহেতু আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ভাই ডিপেন্ডেন্ট ক্লজ। কোন ক্লজ ভাই? বা নির্ভরশীল ক্লজ। তো যেই মানুষটা নির্ভরশীল হয় বা ডিপেন্ডেন্ট হয়, সে কি একা একা চলতে পারে নাকি তার হুইল চেয়ার লাগে বা লাঠি লাগে? খুব মনোযোগ। যে মানুষটা নির্ভরশীল হয় সে কিন্তু একা একা চলতে পারে না, তার একটা লাঠি লাগে অথবা হুইল চেয়ার লাগে। অর্থাৎ সে কিন্তু অনেকটা বোঝার মতো, মানে আমরা বোঝা মনে করি, যদিও সে বোঝা না, কিন্তু সবসময় তার মাথায় একটা বোঝা থাকে। কি থাকে? বোঝা থাকে। ঠিক সেম সাবঅর্ডিনেট ক্লজের মাথায় একটা বোঝা থাকবে। কি থাকবে বলেন? দেখেন এই যে এটা হচ্ছে ভাই প্রিন্সিপাল ক্লজ, এটার মাথায় কোনো বোঝা আছে? এই যে প্রিন্সিপাল ক্লজ মাথায় কোনো বোঝা আছে? কিন্তু এই যে দেখেন এই যে ক্লজটা মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা কিন্তু একটা ক্লজ হয়ে গেছে। এইটার আগে দেখেন একটা কি আছে? এবং এই পৃথিবীতে যত সাবঅর্ডিনেট ক্লজ আছে প্রত্যেকটার মাথায় একটা বোঝা আছে, মানে বুঝছেন তো? ক্লজ মার্কার থাকবে। হ্যাঁ, হোয়েন, হোয়াই, ইফ, আনটিল, দো, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, কোনো না কোনো একটা ক্লজ মার্কার মানে একটা বোঝা থাকবে, তার মাথায় সবসময় কি থাকবে? এক্স্যাক্টলি। তাহলে বলেন তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা ভাইয়া? এক্স্যাক্টলি, হোয়েন হি কেম। গুড। এখানে হোয়েন হি কেম। এখানে ভাইয়া হোয়াট হি ওয়ান্ট, মানে একটা মাথায় কিন্তু বোঝা থাকবে। এটা কিন্তু ক্লজ হয়ে গেছে, আর কিন্তু লাগে না, ক্লজ হওয়ার জন্য এটাই যথেষ্ট। কিন্তু ওই যে সাবঅর্ডিনেট মানে তার মাথায় একটা কি থাকবে? এক্স্যাক্টলি, বোঝা থাকবে। ওকে ফাইন। তারপর দেখেন এখানে কতটুকু হোয়াট হি সেড। একটা বিষয় মনে রাখবেন, সাবজেক্ট এবং ভার্ব হলে কিন্তু ক্লজ হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, এই যে সাবজেক্ট এবং
ভার্ব। আবার কিন্তু দাগা বলে না হোয়াট ইজ ইট ইজ, এ বাকি টুকার দরকার নেই, সাবজেক্ট ভার্ব হইলেই কিন্তু এনাফ, ঠিক আছে? ক্লজের সীমানা এটা আর কি। ওকে ফাইন। তারপরে দেখেন এখন প্রশ্ন হচ্ছে, খুব খেয়াল করে দেখবেন এই ক্লজ মার্কারের আগে এখানে এটা কি জানো আছে ভাইয়া? কোন পার্টস অফ স্পিচ? এখানে কোন পার্টস অফ স্পিচ আছে? এখানে কোন পার্টস অফ স্পিচ আছে? খুব খেয়াল করবেন, হ্যাঁ? তাহলে দেখেন ক্লজ মার্কার আগে হয় নাউন থাকতে পারে, নাহলে ভার্ব থাকতে পারে, হয় নাউন নাহলে। ওকে ফাইন। যদি ক্লজ মার্কার আগে নাউন থাকে, কি থাকে ভাইয়া? আমরা খুব খেয়াল করে দেখবো এই যে ক্লজ মার্কার এবং এই এর আগের নাউনটা একই জিনিস বোঝাচ্ছে নাকি ভিন্ন জিনিস। খুব মনোযোগ, আবার বলছি, ক্লজ মার্কার যদি নাউন থাকে আমরা একটা টেস্ট করব। কি করবো বলেন? টেস্ট করব ক্লজ মার্কার এবং এর আগের নাউনটা একই জিনিসকে বোঝাচ্ছে না ভিন্ন জিনিস। যদি একই জিনিসকে বোঝায় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। কি হয়ে যাবে বলেন তো ভাইয়া? খুব মনোযোগ। তাহলে হোয়েন মানে কি জানো ভাইয়া? সময়। আচ্ছা মর্নিং মানে কি সময় না অসময়? সময়। তাহলে দুইটা কয় জিনিস বোঝাচ্ছে ভাইয়া? একই জিনিস। তাহলে এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লজ, বাস কোনো কথা নেই। It was morning when he came. It was morning when he, তাহলে ক্লজ মার্কার আগে নাউন থাকলে আমরা একটা টেস্ট করব। টেস্ট করে যদি দেখি যে ক্লজ মার্কার এবং তার আগে নাউন একই জিনিসকে বোঝাচ্ছে, একই জিনিসকে মিন করতেছে, তাহলে সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে ক্লজ মার্কার আগে যদি নাউন থাকে, হ্যাঁ, ক্লজ মার্কার এবং এর আগের নাউন যদি ভিন্ন জিনিস হয়, কোন জিনিস বলেন তো ভাইয়া? ভিন্ন জিনিস হয়, তাহলে কোনো কথা নেই, নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ক্লজ বের করার জন্য কোনো টেস্ট টুস লাগে না। টেস্ট টুস বুঝেন কিন্তু ব্যাপারটা, মানে টেস্টে ফেল মারলে অ্যাডভার্বিয়াল। বলেন টেস্টে ফেল মারলেই মানে আমরা দেখবো একই জিনিস না ভিন্ন জিনিস। একই জিনিস হইলে সে পাস করছে, আর যদি একই জিনিস না হয় ভিন্ন জিনিস হয় তার মানে ফেল মারছে। টেস্টে ফেল মারলে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ক্লজ বের করার জন্য কোনো টেস্ট টুস দরকার, ফেল মারলে অ্যাডভার্বিয়াল। তাহলে দেখেন খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে হোয়েন মানে কি জানো ভাইয়া? এটার আগে এটা নাউন আছে না? তাহলে আমরা নাউন থাকলে কি চেক করবো? একই জিনিসটা ভিন্ন জিনিস। নাউন থাকলে কি চেক করবো? একই জিনিসটা ভিন্ন জিনিস। তাহলে হোয়েন মানে সময়, আর মুভি মানে? মুভি মানে কি সময়? মুভি মানে তো ফিল্ম বা ছবি, মুভি মানে সময় না। মুভি মানে আপনার এটাও তো বলা দরকার নেই যে স্যার মুভি মানে তো ছবি, ছবি মানে ফিল্ম, ফিল্ম মানে স্যার আমরা যেটা আগে দেখতাম স্যার এখনো দেখি। এত কিছু বলা দরকার নেই, এত সময় আমাদের নাই। আমরা জাস্ট বলবো হোয়েন মানে সময়, কিন্তু মুভি মানে সময় না। মুভি মানে কি না ভাইয়া? বুঝছেন তো বাইরের কথা? মানে এত কিছু বলা দরকার নাই যে সময় কি না কি, এটা দরকার নাই। হোয়েন মানে সময়, কিন্তু মুভি মানে সময়, তার মানে একই জিনিস না ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস হলে কোনো টেস্ট দরকার নেই। আর নিঃসন্দেহে কি হয়ে যাবে? তাহলে আমি আবার বলছি মনোযোগ, নাউন থাকলে ক্লজ মার্কারে কি থাকলে? নাউন থাকলে আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখবো ক্লজ মার্কার এবং এর আগে নাউন একই জিনিস নাকি ভিন্ন জিনিস। একই জিনিস হইলেই অ্যাডজেক্টিভ, একই জিনিস হইলেই। আর ভিন্ন জিনিস হলে কোনো টেস্ট দরকার। ভিন্ন জিনিস হলে কি হবে বলেন? আচ্ছা আমি যদি কথাটা এখানে লিখি, আই নো দা বয় হু ইজ কাইল্লা। ধরেন দেখেন তো হু মানে কি জানো ভাই? মানুষ না মানুষ? আর হ্যাঁ কাইল্লা দেখে কি মানুষ না মানুষ? কাইল্লা হইলো হ্যাঁ মানুষ। তাহলে একই জিনিস ভিন্ন জিনিস, নিঃসন্দেহে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝছেন তো ভাইয়ের কথা? আই নিড দা বুক, কথার কথা, আই নিড দা বুক হুইচ হি টেক। সে বুঝে বইটা নিয়ে গেছে, ওইটা আমার দরকার। তাহলে হুইচ মানে বস্তু না বস্তু? বুক মানে বস্তু না বস্তু? একই জিনিস ভিন্ন জিনিস। এক জিনিস হইলেই অ্যাডজেক্টিভ, এক জিনিস হইলেই অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে এখন খেয়াল করে দেখেন, এটা হয়ে গেল, এটাও হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখেন, এই ক্লজ মার্কার মানে সরি এটা হচ্ছে ক্লজ বা ক্লজ মার্কার। এই ক্লজ মার্কার এটা কি আছে ভাইয়া? আচ্ছা ক্লজ মার্কার যদি ভার্ব থাকে আমরা আবার একটা টেস্ট করব। কি করবো ভাইয়া? ক্লজ মার্কারে ভার্ব থাকলে আমরা টেস্ট করব। টেস্টটা মানে হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করার চেষ্টা করব। এই ক্লজটাকে কি দিয়ে ভাইয়া? আবার বলছি, ক্লজ মার্কারে যদি ভার্ব থাকে আমরা এই ক্লজটাকে ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করব। কি দিয়ে? ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করব। ইট দিয়ে রিপ্লেস করলে যদি মিলে যায় নিঃসন্দেহে নাউন ক্লজ। নিঃসন্দেহে কেন? কারণ এই পৃথিবীতে একমাত্র নাউন কে ইট দিয়ে রিপ্লেস করা যায়, একমাত্র নাউন কে ইট দিয়ে রিপ্লেস করা। এই জন্য ইট দিয়ে যদি রিপ্লেস করলে মিলে যায় তাহলে নিঃসন্দেহে কি হয়ে যাবে? এবং আরো মজার ব্যাপার হচ্ছে ইট থেকে আরেকটা শক্তিশালী ব্যাপার হচ্ছে আপনার এখানে যদি আমরা জানি নাউন কোথায় কোথায় বসতে পারে বলেন তো ভাইয়া? সাবজেক্ট পজিশনে, এক্স্যাক্টলি, অবজেক্ট পজিশনে, প্রিপজিশনের পরে ওই যে ওই জিনিসগুলো। তার মানে কোন একটা সাবজেক্ট পজিশনে ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। সাবজেক্ট পজিশনে কোন একটা ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ। সাবজেক্ট পজিশনে কোন একটা ক্লজ থাকলে নাউন ক্লজ। অবজেক্ট পজিশনে কোন একটা ওয়ার্ড থাকলে নাউন। অবজেক্ট পজিশনে কোন একটা ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ। অবজেক্ট পজিশনে যদি কোন একটা ক্লজ থাকে তাহলে কি হবে? মানে ইটের থেকে এটা বেশি শক্তিশালী, এটা বেশি। খুব খেয়াল করে দেখেন, আই নো ইট মানে আই নো হোয়াট হি ওয়ান্টস। সে কি চায় এটা আমি জানি। এটাকে আমরা চাইলে বলতে পারি আই নো ইট, আমি এটা জানি, তোমার বলা দরকার নেই। আমি এটা আমরা বলি না আমি জানি, তোমার মাতবরি করা দরকার নেই, আমি এটা জানি। তাহলে মিলে যাচ্ছে না? যাচ্ছে না?
যাচ্ছে, এবং এই ভার্বের অবজেক্ট হিসেবে এই নো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতেছে কিনা বলেন? আমি এটা জানি, সে কি চায় আমি এটা জানি, অবজেক্ট হিসেবে কাজ করতেছে। আর অবজেক্ট হিসেবে কাজ করতে পারে এই পৃথিবীতে একমাত্র নাউন ক্লজ, অথবা ইট দিয়ে রিপ্লেস করা যায়, কাকে বলেন? একমাত্র নাউন ক্লজ। এই জন্য এটা কি হয়ে গেল? নিঃসন্দেহে নাউন ক্লজ। এবং আরো একটা মজার ব্যাপার আছে, নাউন ক্লজের আগে সাধারণত ভার্বটা ট্রানজিটিভ হয়। কি হয়? কারণ ইন্টারজেটিভ ভার্বের তো আর অবজেক্ট থাকে না। ইন্টারজেটিভ ভার্বের অবজেক্ট, ইন্টারজেটিভ ভার্বের পরে নাউন ক্লজ মানে হইতেই পারে না, সম্ভবই না। এই জন্য ভার্বটা যদি ট্রানজিটিভ হয়, সম্ভাবনা বেশি যে সেটা অবশ্যই কি হবে? নাউন ক্লজ হবে। বুঝছেন তো বের কথাটা? কারণ ইন্টারজেটিভ ভার্বের পরে তো আর অবজেক্ট থাকে না, অবজেক্ট হলে না সেটা নাউন ক্লজ হবে। ইন্টারজেটিভ ভার্বের পরে তো অবজেক্ট থাকেই না, থাকলে অ্যাডভার্ব থাকে। কি থাকে? অ্যাডভার্ব থাকে। এখন একটা মজার ব্যাপার খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, কোন একটা ক্লজ মার্কার আগে যদি ভার্ব থাকে, কি থাকে? আমরা ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করবো, অথবা দেখবো যেটা সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে বসছে কিনা। বসলে নাউন ক্লজ। এখন যদি ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করি এবং ইট দিয়ে রিপ্লেস করলে যদি না মিলে, তাহলে টেস্টের দরকার নাই। টেস্টে ফেল মারলে অ্যাডভার্বেল, ফেল মারলে অ্যাডভার্বের জন্মই হয়েছে ফেল মারার জন্য। কি জন্য বলেন? সে সবসময় ফেল মারে। অ্যাডজেক্টিভ ক্লজও যদি ফেল মারে, মানে অ্যাডভার্বিয়াল। আবার এখানে নাউন ক্লজের টেস্টও যদি ফেল মারে, তাহলে কি হয়ে যাবে? ইট দিয়ে রিপ্লেস করলে বা সাবজেক্ট অবজেক্ট পজিশনে বসলে নাউন ক্লজ। ইট দিয়ে রিপ্লেস করলে যদি না মিলে বা সাবজেক্ট অবজেক্ট পজিশনে যদি সে না বসে, তাহলে হয়ে যাবে কি ভাইয়া? অ্যাডভার্বিয়াল। খুব খেয়াল করে দেখেন, এই যে হোয়াট হি সেড ইজ নোন টু মি। আচ্ছা, এই যে দেখেন, এই যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে না এটা? হোয়াট হি সেড, সে কি বলছে এটা আমার জানা আছে, তোমার বলার দরকার নেই, আমি জানি তো সে কি বলছে। হোয়াট হি সেড ইজ নোন টু মি কোন জায়গায় বসতে পারে? সাবজেক্ট হিসেবে। আর সাবজেক্ট হিসেবে বসতে পারে একমাত্র নাউন ক্লজ। একমাত্র কে ভাইয়া? অ্যাডজেক্টিভ ক্লজ কখনো সাবজেক্ট হতে পারে না। অ্যাডভার্বিয়াল ক্লজ কখনো সাবজেক্ট হতে পারে, একমাত্র নাউন ক্লজ সাবজেক্ট হতে পারে। অথবা আপনি যদি জাস্ট ইট ইজ নোন টু মি, এটা আমার জানা আছে, তুমি কেন বলতেছো, বলা দরকার নাই তোমার, এটা আমার জানা। তাহলে ইট দিয়ে রিপ্লেস করলে যা মিলে যায় এবং সাবজেক্ট পজিশনে বসছে, সব মিলে এটা হয়ে গেল কি বলেন তো ভাইয়া? নাউন। জাস্ট এভাবে যদি আপনি বলেন যে আই উইল গো, খেয়াল করে দেখেন, আই উইল গো হোয়ার হি লিভস, অর্থাৎ সে যেখানে বাস করে সেখানে আমি যাব। যেখানে বাস করে সেখানে আমি, তুমি যাইতে পারবো না, অনেক দূরে, না আমি যাবোই, সে যেখানেই বাস করে আমি সেখানে কি কি ইচ্ছা যাবে। আচ্ছা শোনেন না, তাহলে খেয়াল করে দেখেন, আমি আবার বলছি মনোযোগ। তাহলে আমরা বলছিলাম ক্লজ মার্কারে যদি ভার্ব থাকে, কি থাকে? আমরা ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করব, সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে বসছে কিনা সেটা দেখবো, এবং ভার্বটা বসে ট্রানজিটিভ হইতে হবে। কি হইতে হবে? এখানেও দেখেন ক্লজ মার্কারের আগে এই যে এটা একটা ক্লজ, ক্লজ মার্কারে কি আছে? তাহলে আমরা ইট দিয়ে, মানে প্রথম কাজ ইট দিয়ে রিপ্লেস করব। আই উইল গো ইট, আমি ইহা যাব। তো এমন কোন বাক্য পৃথিবীতে আছে? আমি ইহা যাব, কইছি না আমি ইহা যাব, আমি ইহা যাব, এমন কোন বাক্য পৃথিবীতে? তাহলে ইট দিয়ে রিপ্লেস করলে মিলতেছে না, এটা একটা ফ্যাক্ট। ফেল মারছে, ফেল মারলে কি নিঃসন্দেহে অ্যাডভার্ব, নিঃসন্দেহে এটা একটা ক্লু। আর একটা হচ্ছে দেখেন এই ভার্বটা কি জানো ভাইয়া? আইটিভি মিয়া, ইন্টারন্যাশনাল টেলিভিশন, ইনট্রানজিটিভ। গুড, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে কখনোই নাউন হইতে পারে না, প্রোনাউন হইতে পারে না। হইলে অ্যাডভার্ব হবে, নাইলে খালি থাকবে। বুঝেন নাই মনে হয়? সে বেশিরভাগ সময় খালি থাকে। কি থাকে ভাইয়া? অনেক সময় খালি থাকে। আই উইল গো, আমি যাবো, আমি খাবো, কথার কথা এরকম খালি থাকে, মানে ফুল স্টপ থাকে। আর যদি হয় তাহলে অ্যাডভার্ব হয়। কি হয় ভাইয়া? যেমন ধরেন আরেকটা ইন্টারজেটিভ ভার্ব, হি ওয়াক্স, এটা একটা ইন্টারজেটিভ ভার্ব। কি ভার্ব বলেন? সে হয় খালি থাকে, মানে ফুল স্টপ থাকে, আর নাইলে তারপরে বসলে হি ওয়াক্স স্লোলি, আস্তে আস্তে হাঁটে, অথবা কুইকলি। ইন্টারজেটিভ ভার্বের পরে হয় খালি থাকে, মানে ফুল স্টপ হয়, আর হইলে অ্যাডভার্ব হয়। হইলে কি হয়? তার মানে আর যে হোক এখানে বুঝছেন তো, ইন্টারজেটিভ ভার্ব হইলে এরপরে অবশ্যই অ্যাডভার্বিয়াল নাউন হওয়ার কোনো সুযোগ। এখন বলেন ভাই প্লিজ। না হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে, এটা তো ইটারনাল, এটা তো অবশ্যই হবে। কোথায় দিয়ে প্রশ্ন করলে, মানে কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। আপনি যদি প্রশ্ন করেন আই উইল গো ওয়্যার হি লিভস, আমি সেখানে যাব যেখানে সে থাকে। কোথায় যাবা? বলছি না যেখানে সে থাকে। এই কই যাবা? এই কই যাবেন? হ্যাঁ, রাইতে গেছে, এখন আবার না করে কই যাবেন? আচ্ছা, তাহলে আমি যদি প্রশ্ন করি যে কোথায় যাব, সে যেখানে থাকে, কোথায় যাব সে যেখানে, তাহলে কোথায় দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া? কোনটা ভাইয়া? ও হি ওয়াক্স, হি ওয়াক্স, অথবা হি হইতে পারে স্লিপ, এগুলো ইন্টারজেটিভ ভার্ব। কেমন? সে কি কি হাঁটে? উত্তর নাই। সে কি হাঁটে? সে কাকে হাঁটে? কি বা কাকে তারা প্রশ্ন করলে উত্তর পাইলে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর উত্তর না পাইলে সেটা ইন্টারজেটিভ। আমি যদি প্রশ্ন করি সে কি হাঁটে,
উত্তর নাই। কাকে হাঁটে? উত্তর নাই। সে কি ঘুমায়? উত্তর নাই। কাকে ঘুমায়? উত্তর নাই। তবে কাকে নিয়ে ঘুমায় এটা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে, আর এটা তো আপনার দরকার নেই, সে যারে নিয়ে ঘুমাক, আপনার সমস্যা কি? তার মানে এখানে অবজেক্ট নাই, আর অবজেক্ট না থাকলে সেটা কি হয়ে যাবে? অবজেক্ট মিসিং আছে, কেমন? অবজেক্ট না থাকলে কি হয়ে যাবে? ইনফিনিটিভ। আবার যদি বলি হি রিডস আ বুক, হি রিডস আ, সে কি পড়ে? উত্তর আছে, একটা বই পড়ে, ঠিক না? হি লাভস হিজ মাদার, সে কাকে ভালোবাসে? মাকে ভালোবাসে। তাহলে কি দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে, কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে, এই জন্য এগুলা ট্রানজিটিভ। আর এখানে যেহেতু উত্তর নাই তাই এগুলা, তাহলে ইন্টারজেটিভ ভার্বের পর অনেক সময় খালি থাকে, মানে ফুল স্টপ। আর হইলে অ্যাডভার্ব, হইলে, বুঝছেন তো ভাইয়ের কথা? মানে সে সাধারণত কাউকে নিতে চায় না, সাথে করে, খুব ভালো মানুষ, কাউকে নিতে চায় না। আর যদি নেয় তাহলে অ্যাডভার্বকে নেয়। কাকে নেয় বলেন? আচ্ছা বলেন, এই ক্লাস কি বুঝতেছেন আপনারা? কোনটা? ফাইনাইট, নন ফাইনাইট? আপনি বুঝতেছেন না যে আপনার কি প্রশ্ন করা উচিত? না, ওটা তো আমি বুঝতেছি। আচ্ছা, তাহলে ভাই এইটুকু মোটামুটি ক্লিয়ার তো? আমি হালকা করে আবার রিপিট করে আমরা হচ্ছে আবার আমাদের ডিপ আলোচনায় চলে যাব। ক্লজ মার্কার আগে যদি নাউন থাকে, ক্লজ মার্কার এবং এর আগের নাউন যদি একই জিনিসকে মিন করে, কয় জিনিস বলেন? একই জিনিস, তাহলে নিঃসন্দেহে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। ক্লজ মার্কার আগে যদি নাউন থাকে এবং এই ক্লজ মার্কার এবং এর আগের জিনিস যদি ভিন্ন জিনিস বোঝায়, তাহলে হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। আর কোনো স্টেটমেন্ট দরকার নেই। তারপরে দেখেন, কোন একটা ক্লজ আগে যদি ভার্ব থাকে, বেশিরভাগ সম্ভাবনা সেটা হবে নাউন ক্লজ, মানে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হওয়ার। ও ভালো কথা, এখানে একটা বিষয় মাথায় রাখবেন, খুব মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে ক্লজ মার্কার আগে যদি নাউন থাকে, এই যে নাউন, নাউন, হ্যাঁ, যদি নাউন থাকে, দেখেন ক্লজ আছে তিনটা, আপনি যদি তিনটাই চিন্তা করতে হয় আপনার কিন্তু একটু সময় লাগবে। তিনটা চিন্তা না করে যদি আপনি দুইটা চিন্তা করতে পারেন কোনো কারণে, তাহলে কিন্তু সময়টা সেভ হবে। আর কোনো কারণে যদি একটা চিন্তা করে বের করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। তার মানে হচ্ছে যদি ক্লজ মার্কার আগে নাউন থাকে, বারবার বলছি, তাইলে আপনি নাউন ক্লজ চিন্তাই করবেন না, বুঝলেন? নাই, এটা নাউন ক্লজ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। নাউন ক্লজ হওয়ার কোনো মানে সম্ভাবনা একটু কম আর কি। হ্যাঁ, খুব রেয়ার ক্ষেত্রে হয় আর কি, অল্প কিছু জায়গায় হইতে পারে, অল্প কিছু জায়গা, মানে একটা ব্যতিক্রম জায়গা আছে যেখানে হইতে পারে, এছাড়া কথা 99% জায়গায় হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক সেম, আপনি যদি দেখেন কোন একটা ক্লজের আগে ভার্ব আছে, কি আছে? ভার্বের সাথে সম্পর্ক কিন্তু অবজেক্ট, এটা কিন্তু মাথায় রাখেন, মানে ভার্বের পরে অবজেক্ট থাকে, ওই যে ট্রানজিটিভ। এই জন্য যদি ক্লজ মার্কার আগে ভার্ব থাকে, হয় নাউন নালে অ্যাডভার্বিয়াল, হয় নাউন নালে অ্যাডভার্বিয়াল, হয় নাউন নালে, সেটা জীবনে অ্যাডজেক্টিভের কোনো সম্পর্ক নেই, কারণ ভার্বের সাথে অ্যাডজেক্টিভের কোনো সম্পর্কই, মাথা কি কাজ করতেছে? ভার্বের সাথে আর যাই হোক সবার সম্পর্ক থাকলে অ্যাডজেক্টিভের কোনো সম্পর্ক নাই। আবার নাউনের সাথে কিন্তু অ্যাডজেক্টিভের সম্পর্ক আছে। এইটা ব্যাপার আর কি, হলো লজিক। যেহেতু এখানে নাউন আছে, নাউন হইলে হয় অ্যাডজেক্টিভ নালে অ্যাডভার্বিয়াল, আর যদি ভার্ব থাকে তাহলে হয় সেটা নাউন ক্লজ হবে, আর না হয় সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু অ্যাডজেক্টিভ হইতেই পারে না, অ্যাডজেক্টিভ। চলুন আমরা নাউন ক্লজ একটু ডিপলি আলোচনা করি। অলরেডি নাউন ক্লজ শেষ, এখন শুধু রিপিট হবে আর কি, যা আলোচনা হবে। যে কোনো ক্লজ নির্ণয়ের জন্য মন দিয়ে খেয়াল করে দেখবেন, ক্লজ এর আগে, মানে ক্লজের আগে কি আছে? নাউন আছে নাকি ভার্ব আছে নাকি অ্যাডজেক্টিভ আছে? নাউন ক্লজের কিছু ক্লজ মার্কার আছে, প্রত্যেকটা ক্লজের নিজস্ব কিছু ক্লজ মার্কার আছে, তবে এগুলো ফিক্স না। যেমন ধরেন এখানে যদিও বলা হয়েছে দ্যাট, হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার থাকলে নাউন ক্লজ হয়, কিন্তু আমরা দেখছি একটু আগে এই হোয়ার দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে, হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে এই হোয়েন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে। তো এটা ফিক্স না আর কি, তবে সাধারণত হয় আর কি। এগুলো আলটিমেট না, ফিক্স না। এইখানে ফিক্স হচ্ছে এই জিনিসগুলা, এই দেখেন, এই যে এখানে কিছু জিনিস আছে। প্রিন্সিপাল ক্লজের ভার্বটা ট্রানজিটিভ হইতে হবে, এটা ফিক্স। নাউন ক্লজের ক্ষেত্রে অবশ্যই ট্রানজিটিভ হইতেই হবে, কোনো কথা নেই। ঠিক আছে, এক নম্বর হচ্ছে ভার্ব থাকতে হবে, দুই নম্বর হচ্ছে ট্রানজিটিভ হইতে হবে। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজটিকে ইট দিয়ে রিপ্লেস করা গেলে এটা একটা ভালো দিক। কোন ক্লজ সাবজেক্ট হিসেবে বসলে নিঃসন্দেহে নাউন ক্লজ, কোনো কথা বলা যাবে না। এবং ক্লজ মার্কার দিয়ে কোনো বাক্য শুরু হলে সেটাও সাধারণত কি হয়? নাউন ক্লজ হয়। এগুলো একটু পরে দেখবো আমরা, এক্সট্রা টেনশন নাই। প্রিপোজিশনের পরে কোনো ক্লজ থাকলে নাউন ক্লজ হবে, এটা নতুন না পুরান কথা? প্রিপোজিশনের পরে নাউন হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না, বেশ অনেক পুরনো কথা। আচ্ছা, নাউন ক্লজের চেহারা হইতে পারে 7 রকমের। চেহারা মানে স্ট্রাকচার আর কি। এক নম্বর হচ্ছে নাউন ক্লজের আগে থাকতে পারে ভার্ব, কি থাকতে পারে? এবং নাউন ক্লজটাকে সাধারণত ইট দিয়ে রিপ্লেস করা যাবে, অথবা অবজেক্ট পজিশনে বলবে। কোন পজিশনে ভাই? আই ডোন্ট নো ইট, আমি এটা জানি না। আমি এটা কি জানো না, এটা জানি না। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তার মানে এটা অবজেক্ট পজিশনে বসছে এবং ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। ওই যে দেখেন, ওই পাশে রিপ্লেস করা আছে। আই নো দ্যাট হি হ্যাজ পাস, সে যে পাস করছে এটা আমি জানি। আই নো ইট, আমি এটা জানি তো, তোমার বলার দরকার নেই, তার মানে অবজেক্ট পজিশনে বসছে। ঠিক আছে ইনশাআল্লাহ। ইট দিয়ে রিপ্লেস করা গেলে অবজেক্ট পজিশনে বসলে নিঃসন্দেহে
এই টাইপের যত বাক্য আছে সব মিলে যাবে। আই নো হোয়াট ইউ ওয়ান্ট, আই নো ইট, আমি এটা জানি, এবং এটা অবজেক্ট পজিশনে বসছে। আই উইল গো ইট, মিলে 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 না তো, আই উইল গো ইট এটা বলা যায় না। আমি এটা যাব, আমি ইহা যাবো এমন বলা যায় না, মিললে অ্যাডভার্বিয়াল, না মিললে সিদ্ধান্ত বুঝছেন তো? মিললে নাউন, না মিললে। 2 নম্বর চেরাটা দেখেন, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হবে, এটাকে উইথ দিয়ে রিপ্লেস করা অর্থপূর্ণ হইলে নিঃসন্দেহে কি, মানে ইট দিয়ে রিপ্লেস করলে অর্থপূর্ণ হইলে আর কি। হোয়াট ইজ সেড ইজ ইম্পর্টেন্ট, সে যেটা বলেছে এটা গুরুত্বপূর্ণ, এটা কি ভাইয়া? আচ্ছা, এটা কোন জায়গায় বসছে তো দেখেন, কোন পজিশনে? সাবজেক্ট পজিশনে, এবং এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। তাহলে এই ইজ ভার্বের সাবজেক্ট কে বলেন তো ভাইয়া? এটা। আর সাবজেক্ট হইতে পারে একমাত্র নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কখনোই সাবজেক্ট হইতে পারে না, পারে না, কখনোই অবজেক্ট হইতে পারে না, পারে না, বুঝছেন তো? ওকে ফাইন। তাহলে দেখেন, হোয়াট ইজ সেড ইজ ইম্পর্টেন্ট, আমরা চাইলে বলতে পারি ইট ইজ ইম্পর্টেন্ট। এবং এই পৃথিবীতে আমি বারবার বলতেছি, ইট দিয়ে শুধুমাত্র একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়। মানে নাউন বলতে ওই যে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। হাউ দ্য ম্যান ইজ ডাইড ইজ আ মাইস্টারি, লোকটা কিভাবে যে মরে গেল এটা আসলে একটা রহস্য। তাহলে এটা কোন পজিশনে পড়ছে দেখেন তো ভাইয়া? এবং চাইলে আমরা এটাকে হোয়াট ইউ সে ইজ নোন টু মি, তুমি যে কি বলো সেটা আমার জানা আছে। তাহলে কোন পজিশনে পড়ছে? এবং ইট দিয়ে রিপ্লেস করা, সিদ্ধান্ত বুঝছেন তো? সাবজেক্ট পজিশনে পড়ছে এবং ইট দিয়ে রিপ্লেস করা, এবং বাক্যগুলো অর্থপূর্ণ, এবং এখানে স্পষ্ট রিপ্লেস করা আছে অলরেডি। তাহলে নিঃসন্দেহে এগুলো হয়ে গেল নাউন ক্লজ, নাউন ক্লজ। 3 নম্বর চেরাটা দেখেন, দ্যাট দিয়ে বাক্য শুরু হলে সাধারণত নাউন ক্লজ হয়। সাধারণত কি হয়? নাউন ক্লজ হয়। যেমন ধরেন, দ্যাট ভিটামিন সি কিউর ডিজিজেস ইজ ইম্পর্টেন্ট। ইট ইজ কি হবে বলেন তো ভাইয়া? আচ্ছা, এগুলা কোন সেন্টেন্স কে বলতে পারবেন? কমপ্লেক্স সেন্টেন্স, এগুলা কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, দ্যাট ভিটামিন সি কিউর ডিজিজেস ইজ ইম্পর্টেন্ট, আমরা চাইলে দেখেন এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি। এটা খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন সিটা কি ভাইয়া? ইম্পর্টেন্ট। ভিটামিন সি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। অথবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট পজিশনে পড়ছে। কোন পজিশনে? এটার সাবজেক্ট, এটা পুরোটা সাবজেক্ট, হ্যাঁ পুরোটা সাবজেক্ট। আর এটার ভার্ব হচ্ছে ইজ। যেই ভিটামিন সি শরীরের জন্য গুরুত্বপূর্ণ, যে ভিটামিন সি রোগ নিরাময় করে, যেই ভিটামিন সি রোগ নিরাময় করে, এইটা গুরুত্বপূর্ণ। তার মানে এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে ইনশাল্লাহ। আর এটা কি ভাইয়া? এই ইজের সাবজেক্ট হচ্ছে এটা, আর এই পুরো বাক্যের ভার্ব হচ্ছে ভাইয়া ইজ। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ফ্রেজ এবং ক্লজ যদি কখনো বাক্যের সাবজেক্ট হয়, ভার্বটা সারা জীবন সিঙ্গুলার হয়, সারা জীবন। এটা রাইট ফ্রম ভার্বের ক্লাসে আমরা পড়াই, তবু এখন বলে দিচ্ছি যেন পরবর্তীতে শুনলে মানে মনে হয় যে পুরান কথা। ফ্রেজ এবং ক্লজ সাবজেক্ট হলে ভার্বটা সারা জীবন কিভাবে বলেন? কিন্তু পরীক্ষা কিন্তু এখানে ঝামেলা করবে। ডিজিজেস মানে হচ্ছে রোগ। রোগ কি জন্য ভাইয়া? আরে গুলু, আর গুলু গুলু মানে পুলুলাল, এই জন্য অপশনে থাকবে আর। এখানে পরীক্ষা কি থাকবে? সবাই আর আনসার করবে কেন? আল্লাহ ডিজিজেস, আল্লাহ গো, ডিজিজেস মানে তো রোগ গুলু না ভাইয়া। এখানে তো রোগগুলো, কেউ যদি শোনেন না ভুল করে পরীক্ষা আর আনসার করে ডিজিজেস আর ইম্পর্টেন্ট, বাক্যের অর্থ হয়ে যাবে রোগগুলো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। রোগ না হলে কি বাঁচা যায় বলেন? এমন বাক্য হয়, এই বাক্যের অর্থ হয়ে যাবে আর কি, ডিজিজেস আর ইম্পর্টেন্ট, রোগগুলো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ হবে না। দরকার হচ্ছে আমাদের কি? ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। এখানে জাস্ট কিউর ডিজিজেস, এটা ভিটামিন সি এর একটা গুণ বর্ণনা করছে। দ্যাট ভিটামিন সি কিউর ডিজিজেস, যে ভিটামিন সি রোগ নিরাময় করে, রোগ দূরীভূত করে, সেই ভিটামিন সি গুরুত্বপূর্ণ। বুঝছেন তো? তাহলে ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা সারা জীবন লিখেন নাই অনেকেই, 1-2 জন লিখছেন, কারণ যারা মানে যারা ক্যাডার হবেন ওটা আগে থেকে বোঝা যায়। বুঝছেন তো? বাকিরা কিন্তু লিখেন নাই, কারণ ভাবছেন মনে থাকবে। বিশ্বাস করেন, ক্লাসে বেরিয়ে গেলে দেখবেন হাওয়া হয়ে গেছে। ফ্রেজ ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার হবে। এটারও একটা লজিক আছে কেন সিঙ্গুলার হবে। দেখেন, ভিটামিন সি যে রোগ নিরাময় করে, এটা কয়টা কাজ অথবা এটা কয়টা ঘটনা? তো যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্বটা কি হবে? ইজ হবে না আর হবে? বুঝছেন তো এর কথাটা? এই দেখেন পরীক্ষা কেমনে আপনাদেরকে আটকায়। এখানে এই বাক্যটা কি আছে দেখি, একটা বাক্য দেই দেখেন, দ্যাট হি বট লট অফ বুকস ইজ অথবা আর নোন টু মি। বলেন তো কি হবে?
দৌড় কেন হইতে হবে? বুকস আছে না? বুকস আছে না? বুকস মানে কি জানো আপু, ভাইয়া, দাদা, নানি, বুবু, আপা, কাদের বউ, খালা, বলেন না। আরে বুকস মানে বইগুলো, গুলুগুলো মানে পুলুলাল। পরীক্ষার হলে এমনই মনে হয় পুলুলাল মনে করে মোহনলাল আনসার করে দিয়ে চলে আসে। তাহলে বুকস দেখলে কি আর আনসার করা যাবে বলেন? ব্যাপারটা হচ্ছে শুনেন না, এই যে এই পুরোটা বাক্যের সাবজেক্ট এবং মজার ব্যাপার হচ্ছে এখানে বলা হচ্ছে দ্যাট হি বট আ লট অফ বুকস। আরে ভাই, সে বই হয়তো অনেকগুলা কিনছে, ব্যাপারটা বুঝেন। কিন্তু কিন্তু এই যে বই কিনা কয়টা কাজ, অথবা সে যে বই কিনছে এটা কয়টা ঘটনা, খেয়াল করে দেখে। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভাবটা অবশ্যই কি হবে বলেন? সে সে ধরেন বই মেলা গেছে, 5টা বই কিনে আনছে, কয়টা বলেন? এখানে বুকস বলতে আমরা ধরলাম 5টা বই। এমনকি হ্যাঁ, সে কি বাড়িতে সে তার আব্বাকে বলবে, আব্বা আব্বা শুনেন না কি, আমি 5টা কাম করেছি। 5টা বই কিনলে কি 5 টাকা হয়? এই ভাইয়ের কথা বুঝতেছেন? হ্যাঁ, সে কি বলতে পারে, আব্বা আমি 5টা কাম করেছি? কি করছো? 5টা বই কিনছি। তাহলে হবে? হবে না। সে যে বই কিনছে এটা কয়টা কাজ? অথবা ঘটনা চিন্তা করলে সে যে বই কিনেছে এটা কয়টা ঘটনা? আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভাবটা কি হবে? আর এই জন্য ফ্রেজ এবং ক্লজ সাবজেক্ট হলে ভাবটা সারা জীবন সিঙ্গুলার হয়, কারণ ফ্রেজ ক্লজ একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করে। কয়টা ঘটনা? অথবা একটা কাজকে বোঝায়। কয়টা? দেখেন পরীক্ষা আবার আসছে ভাইয়া, মনে রেখেন, দ্যাট ধরেন হি রাইট মেনি লেটার্স ইজ অথবা আর ডট 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 ইজ নন টু এলাকাবাসী। সে যে অনেক চিঠি লেখে এলাকাবাসী সবাই জানে। এখন বলেন এখানে দ্যাট হি রাইটস মেনি লেটার্স পুরোটা সাবজেক্ট, এন্ড লেটার্স আছে না, চিঠিগুলো, গুলুগুলো মানে পুলুলাল, তাহলে কি হবে? আল হবে? আল হবে না, এখানে আর দেওয়া যাবে না। কেন? কারণ সে যে চিঠি লেখে, চিঠি লেখা কয়টা কাজ বলেন? অথবা সে যে চিঠি লেখে এটা কয়টা ঘটনা? কাজ চিন্তা করলো একটা, ঘটনা চিন্তা করলো কয়টা বলেন? একটা। সে 2টা চিঠি লেখার পর কি বলতে পারবো, শোনো না কি, আমি 2টা কাম করেছি, কি 2টা চিঠি লিখছি? 2টা চিঠি লিখলে 2টা কাজ হয় বলেন? ব্যাপারটা বুঝছেন তো? তাহলে ফ্রেজ ক্লজ দিয়ে সাধারণত একটা ঘটনা অথবা একটা কাজকে রিপ্রেজেন্ট করে, এই জন্য ফ্রেজ ক্লজ সাবজেক্ট হলে ভাবটা সারা জীবন কি হবে বলেন? সিঙ্গুলার সিঙ্গুলার। বা জীবন আর ভুল হবে বলেন? দ্যাট হি ওয়াজ রং ইজ অবভিয়াস কোন পজিশনে বসছে? কি দিয়ে রিপ্লেস করা যাচ্ছে? বিশ্বাস করেন আমি এখন থেকে যতগুলো চেহারা দেখাবো সব একই চেহারা বা সব মিলে যাবে, কারণ বেসিক তো একটাই, বুঝছেন কিনা? বেসিক তো একটাই। এই জন্য যতগুলাই বলি না কেন, ওই কথা কথা দ্যাট দিয়ে শুরু হবে, ক্লজ মার্কার দিয়ে শুরু হবে, এই দিয়ে সেই দিয়ে, ওই সবগুলো একই স্টাইলে মিলে যাবে, কারণ নাউন সবসময় সাবজেক্ট বা অবজেক্ট হবে, এটাই তো সব। তার কথা বুঝতেছেন কিনা? জাস্ট চেহারাগুলো আমি দেখাচ্ছি, বিভিন্ন চেহারাগুলো যেন আপনাদের জন্য একটু মনে থাকে বা দেখলে সহজে চিনতে পারেন। এই তো এর আগে ছিল হাউ, হোয়াট, হুইচ, এখন আবার আমরা কি বললাম? দ্যাট দিয়ে শুরু হয়ে নাউন হলো, কিন্তু চেহারা সব এক। তাহলে সাবজেক্ট পজিশনে বসছে এবং ইট দিয়ে রিপ্লেস করা, আমরা চাইলে বলতে পারি ইট ইজ অবভিয়াস, এটা স্পষ্ট, এটা আমার কাছে স্পষ্ট। কোনটা? তুমি যে ভুল, মানে ওই যে বুঝছেন তো, বা সে যে ভুল, তাই না বলেন? দ্যাট শি ইজ ডিসঅনেস্ট ইজ নোন চোর, সে যে অসৎ এটা এলাকাবাসী সবাই জানে। তাহলে আমরা চাইলে তো বলতে পারি এটা এটা সবাই জানে, এটা সবাই, এবং বসছে কোন জায়গায়? আর সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা পৃথিবীতে নাউনের। ঠিক আছে ইনশাআল্লাহ, মানে নাউন বা নাউন ফ্রেজ বা নাউন, এটা বুঝে নেবেন। নাউন বললে বাকিগুলো বুঝে নেবেন ইনশাআল্লাহ। তাহলে দ্যাট মানে ইট মানে বুঝছেন তো পুরাটা আর কি, ইট মানে পুরাটা। 5 নম্বর চেহারাটা দেখেন, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হবে এবং চলতে চলতে মাঝখানে কি পাওয়া যাবে? এমন থাকলে এটা নিঃসন্দেহে কি হবে? নাউন প্লাস। যেমন ধরেন এইটা কিন্তু সরাসরি আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন না, এইটা কিন্তু সরাসরি ইট দিয়ে রিপ্লেস করা যাবে। এটা কি সরাসরি পারবেন ইট দিয়ে রিপ্লেস করতে? কে পারবেন? কিন্তু আমি ইট দিয়ে রিপ্লেস করে দেখাইতে পারবো। এই দেখেন চশমা পড়লাম, এখন দেখাইতে পারবো। এই দেখেন মজার পর হচ্ছে, দেখেন এই বাক্যটা জাস্ট একটু ঘুরাই লিখছে আর কিছু না। মজার পর হচ্ছে অলরেডি এখানে দেওয়াই আছে, এক অলরেডি ইট দিয়ে রিপ্লেস করে ফেলছে। হ্যাঁ, সেই ইট দিয়ে রিপ্লেস করার কারণে আপনি বাকিটা দেখতেছেন না, বুঝেন নাই? রে মানুষের কেমন বুঝা লাইলো রে। পড়েন, মানে বাক্যটা ছিল মূলত, বুঝছেন ব্যাপারটা? এই হচ্ছে
হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি বলেন। আচ্ছা পরে দেখেন, সমস্যা নেই। আচ্ছা তার মানে ব্যাপারটা হচ্ছে, খেয়াল করে দেখেন, অলরেডি এখানে ইট দিয়ে রিপ্লেস, মানে ইট অলরেডি আছে অলরেডি এখানে, এই জন্য আর মানে ইট দিয়ে রিপ্লেস করে আপনি এখানে মিলাইতে পারবেন না। মিলাইতে চাইলে আবার একটু ঘুরে লিখতে হবে বাক্যটাকে। তাহলে দ্যাট হি ওয়াজ রং ইজ obvious, বুঝছেন তো? দ্যাট হি ওয়াজ রং ইজ obvious, এখন মিলাইতে পারবেন ইট ইজ। এই জন্য ভাই এই দেখেন আবার মিলছে কিনা দেখেন, এই যে ইট ইজ obvious, এরপরে আবার ওইটা দিয়ে দিবেন, এই যে দ্যাট, তাই না? দ্যাট হি ওয়াজ রং, বুঝছেন তো? তাহলে ইট ইজ প্লাস দিয়ে যদি বাক্য শুরু হয়, মানে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ যদি বাক্য শুরু হয় এবং যদি মাঝখানে দ্যাট পাওয়া যায়, সেটাও নাউন ক্লজ। জাস্ট এটাকে একটু ঘুরাই লিখি আর কি স্যার, আমরা আবার এটাকে ঘুরে আগে জায়গায় নিয়ে আসতে পারবো, এবং চাইলে আবার ইট দিয়ে রিপ্লেস করতে পারবো, অথবা সাবজেক্ট পজিশনে বসাতে পারবো। কোন পজিশনে বলেন? আর সাবজেক্ট পজিশনে বসতে পারে একমাত্র নাউন ক্লজ, একমাত্র কোন ক্লজ? পঞ্চম চেহারাটা দেখেন, প্রিপোজিশনে পরে হ্যাঁ, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, একটা বেশি ওয়ার্ড থাকলে সেটা ফ্রেজ হয়, একটা বেশি ওয়ার্ড থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেটা কি হয়? ক্লজ হয়। এই দেখেন, এই বাক্যের অর্থ কি বলতে পারবেন? এই বাক্যের অর্থটা ধরুন আপনি কেমনে বিয়ে করবেন কোন তো, এমনি কয়? এই বাক্যের সুন্দর অর্থ বলেন তো, কে পারবেন দেখি? কে পারবেন? কি রে ভাই? এ ভাই কে? ভাই কে? আপনি কই? কি ভাই? ভাই সত্যি করে বলেন, কয়টা বিয়ে করছেন ভাই? নাহলে কয়টা প্রেম করছেন বলেন? এত করে এত সুন্দর করে বাক্য কেমনে বললেন বলেন? হ্যাঁ ওরে ভাই, তাই না ভাই? ওরে ভাই সাব, আমি আর বলতেই পারতেছি না, আমার নিজের এখন শরম লাগতেছে সত্যি। মাইন্ডের গরমে ধরে আর শীতে ধরে আমার শরমে ধরে গেছে, আমি বলতে পারবো না এটা। আচ্ছা ঠিক আছে, 100% সত্য শুদ্ধ হইছে। আই ওয়াজ শকড এট, তাহলে আমি মানে অবাক হয়ে গেলাম, সে কেমনে এই ব্যাপারটা করলো, ছি পারলো 10টা বছর প্রেম করে এখন আজকে বলে না, কেমনে পারলো সে? তাহলে অনেক সময় আমরা শকড হই না বলেন? এক্স্যাক্টলি। তারপরে দেখেন, উই ক্যানট ডিপেন্ড অন হোয়াট হি ডিসাইডেড। একটা বাচ্চা মেয়ে সিদ্ধান্ত নিতে পালায় যাবে, আপনি তো বুইড়া মানুষ, মানে ছেলেরা তো বড় হয়, মেয়েটা নাহলে বুঝে না, আপনি তার সিদ্ধান্তে লয়ে কেমনে সারা দিলেন, তাই না? পুলিশ আপনাকে বলবে না? মেয়েটা বাচ্চা মেয়ে, যদিও তার বয়স 25-26, চাকরি প্রিপারেশন নিচ্ছে, মেয়েটা বাচ্চা মেয়ে, আপনি তো একটা বুইড়া মানুষ, এই বুইড়া কাটা আপনি কেমনে হেরালে বাঁচছেন না? পুলিশ কিন্তু ধরলে আপনাকে ভেবে জিজ্ঞেস করবে যে মেয়েটা বাচ্চা, কারণ মেয়েদের পক্ষে অটোমেটিক্যালি চলে যায়, মানে মন যাইতে না চলে ওইদিকে জায়গা, বুঝছেন না? হ্যাঁ ইচ্ছা করে বানাইছে, মেয়েটা বাচ্চা মেয়ে, আপনি কেন তাকে নিয়ে পালায় আসছেন, তাই না? তো এটাই বলা হচ্ছে এইভাবে, উই ক্যানট ডিপেন্ড অন ইট হোয়াট হি হ্যাজ ডিসাইডেড। একটা বাচ্চা মেয়ে সিদ্ধান্ত নিচ্ছে, আমরা এটা নির্ভর করতে পারি না, তাহলে উই ক্যানট ডিপেন্ড অন ইট, ওই ঘুরে ফিরে ওই আগের জায়গায় চলে যায়, অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে পড়ছে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হি ইজ ডুইং নাও, আমি ভাবছি সে যখন কি করতেছে, মানে এটা নিয়ে আমি ভাবছি, তাহলে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট, অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে পড়ছে, তাই না? ইটটা ইটটা ইটস ফাইন, এটাও একটা ওয়ে, কিন্তু এটার থেকে বেশি শক্তিশালী হচ্ছে ভাই সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে পড়ছে, সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে পড়ছে, এটা হচ্ছে বেশি শক্তিশালী। চুজ এ গিফট ফর হুমএভার ইউ ওয়ান্ট, যাকেই তুমি চাও তাহলে তাকেই গিফটটা তুমি দিতে পারো বা তার জন্য পছন্দ করতে পারো। 6 নম্বর চেহারাটা দেখেন, ওইটা তো আগে থেকেই বলছি আমরা, যে সাবজেক্ট পজিশনে কোনো ক্লজ পাইলে সেটা কি হয়ে যাবে? ওই তো বললাম না ভাই, আমরা যেহেতু বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে, এখন যত চেহারায় আবিষ্কার হবে এই পৃথিবীতে সব কমন মনে হবে, বা সবই ওই একই স্টাইলের, বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই, হয় সাবজেক্ট নাইলে অবজেক্ট, এই তো, বা প্রিপোজিশনের পরে, তাই না? বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এই সবগুলো সাবজেক্ট পজিশনে উঠছে, সাবজেক্ট। হ্যাঁ ও বাহ, এই অজানা কথা আমরা অনেক আগে জেনে ফেলছি, তাই না বলেন? ওই যে এটা বুঝছেন তো, আমরা আগেই জেনে ফেলছি না? আসলে এটা কি পরীক্ষা ছিল নাকি? অর্থ বাক্য দেখলে তো বোঝা যাবে, অর্থ জানার দরকার নেই না, অর্থ জানার দরকার নেই আমার মনে হয়, বাক্য দেখলে তো বোঝা যাবে, তাই না? কোনো অর্থ দরকার নেই, খালি দ্যাটটা জানতে হবে, দ্যাট দিয়ে শুরু হয়েছে আর মাঝখানে একটা বার পাওয়া গেলে তখন বুঝে ফেলবেন যে এটা সমস্যা আছে, গাফলা আছে। সপ্তম চেহারা কি আছে? এটা এইখানে ভাইয়া একটা চান্দু, এইটা চান্দু একটু ঝামেলা। এতক্ষণ আমরা ক্লজ মার্কার দেখে নির্ণয় করতাম, ক্লজ মার্কার আগে নাউন থাকলে, ভার্ব থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে, এখন মার্কারই নেই,
বুঝেন নাই মনে হয়, ক্লজ মার্কার নাই তো এখানে, কোথায় ক্লজ মার্কারই নাই। এখন কি করবা চান তো দেখো, ফ্যাক্ট হচ্ছে আমি বলি, ধরেন ক্লজ মার্কার থাকলে ভেজাল, মার্কার থাকলে কি ভাইয়া ভেজাল। ভেজাল বলতে আমাদেরকে তিনটাই চিন্তা করতে হবে। ক্লজ মার্কার না থাকলে আরো সুবিধা। কেমনে সুবিধা? এই পৃথিবীতে অ্যাডভার্বিয়াল ক্লজ আর ক্লজ মার্কার কখনোই হাইড করা যায় না। একটু চাইলে লিখে রাখতে পারেন, অ্যাডভার্বিয়াল ক্লজ আর ক্লজ মার্কার কখনোই হাইড করা যায় না। অ্যাডভার্বিয়াল ক্লজ আর ক্লজ মার্কার কখনোই হাইড করা, এটা সবাই লিখে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। অ্যাডভার্বিয়াল ক্লজের যে ক্লজ মার্কার আছে এগুলো আপনি হাইড করতে পারবেন না। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কখনোই হাইড করা যায় না। অ্যাডভার্বিয়াল লিখছেন, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কখনোই হাইড করা যায় না। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কখনোই কি করা যায় না ভাইয়া? হাইড করা যায়। হাইড করা যায় শুধুমাত্র নাউন ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। খুব মনোযোগ দেখেন, ব্যাপারটা ভালো লাগবে, আমি আবার বলছি। শুধু হাইড করা যায় কোন ক্লজের ভাইয়া? নাউন ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজের ক্লজ মার্কার হাইড করা যায়। তার মানে আপনি কিন্তু এখানে তিনটা ক্লজ চিন্তা করা দরকার নাই, মানে এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল, আপনি তিনটা চিন্তা করা দরকার নেই। বুঝছেন তো ভাই কথাটা? কারণ অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করাই যায় না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে দুইটাও চিন্তা করা দরকার নেই, শুধু একটা চিন্তা করে বের করতে পারবেন। সেটা হচ্ছে এই যে আপনার ইয়েটা ক্লজটা যেখান থেকে শুরু হয়েছে আর কি, মানে এটা তো দাগ দেওয়া থাকবে তাই না? এই ক্লজটা যদি ভার্ব থাকে, কি থাকে? চোখ বন্ধ করে নাউন ক্লজ শেষ। আর মানে বুঝছেন তো, শুধু একটা চিন্তা করে বের হয়ে যাবে। তিনটাও চিন্তা করা দরকার না, দুইটাও না, শুধু একটা। ক্লজ মার্কারটা যদি হাইড থাকে এবং ক্লজের আগে যদি ভার্ব থাকে, থাকে ভার্ব থাকে, নিঃসন্দেহে নাউন ক্লজ, নিঃসন্দেহে কি হবে? আবার দেখেন খুব মনোযোগ, হ্যাঁ। তো ক্লজ মার্কার আগে কি আছে ভাইয়া? কিছু চিন্তা করার দরকার নেই, শেষ, ডাইরেক্ট দেখছি। বুঝছেন তো? তাহলে ক্লজ মার্কার হাইড থাকলে সুবিধাটা কি? ক্লজ মার্কার হাইড থাকলে তার যদি ভার্ব থাকে নিঃসন্দেহে নাউন ক্লজ। এটা নতুন না, ওই পুরান অনেক আগে থেকে শিখতেছি আমরা। ভার্ব থাকে নাউন ক্লজ, নাইলে অ্যাডভার্বিয়াল, নাউন নাইলে অ্যাডভার্বিয়াল, কথা। আর অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করাই যায় না। আর অ্যাডজেক্টিভের সাথে ভার্বের কোনো সম্পর্কই নেই। এই জন্য ভাইয়া ক্লজ মার্কার যদি ক্লজ মার্কার হাইড থাকে, ওই ক্লজের আগে ভার্ব থাকলে নিঃসন্দেহে নাউন ক্লজ। আর ক্লজ মার্কার যদি হাইড থাকে, ওই ক্লজের আগে নাউন থাকে, তাহলে নাউনের সাথে কার সম্পর্ক? তাই অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্ব তো হাইড করাই যায় না, আর এখানে নাউনও হবে না। বুঝছেন তো? তাহলে হাইড করা থাকলে সুবিধা। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? ওকে ফাইন। তারপর দেখেন, তাহলে এরকম থাকবে ভার্ব সাবজেক্ট প্লাস, আমরা চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারবো। বুঝছেন তো? এবং মজার পর হচ্ছে এটা অবজেক্ট পজিশনে করছে। কোন পজিশনে? উই ফেল টু রিয়ালাইজ ইট, আমরা কি অনুধাবন করতে ব্যর্থ হই? এটা গাছ হচ্ছে কতটা ইম্পর্টেন্ট, এটা অনুধাবন করতে আমরা ব্যর্থ হই। আমি যদি প্রশ্ন করি আমরা কি অনুধাবন করতে ব্যর্থ হই, এটা 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 মানে এটা মানে ওইটা, বুঝছেন তো? তাই না? তাহলে এটা কি দিয়ে প্রশ্নগুলো যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা কি অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে বসতে পারে একমাত্র কি ভাইয়া? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ শুনলে মাথায় কাজ করবে একটা নাউন নাউন, একটা নাউন নাউন ফ্লেভার আসবে, বুঝছেন তো? পোলা পোলা একটা গ্রান আসবে। আচ্ছা, খুব মনোযোগ। যদিও অলরেডি পড়া শেষ এখানে, তাও দেখি কিছু আছে কিনা। ওই তো ক্লজ মার্কার হোয়েন, হোয়েন মানে সময়, মর্নিং মানেও। অ্যাডজেক্টিভ ক্লজ মানে আমরা আগে দেখবো, নাউন থাকলে দেখবো আমরা একই জিনিস না ভিন্ন জিনিস। ক্লজ মার্কার আগে নাউন থাকলে কি দেখবো? একই জিনিস নাকি? তাহলে হোয়েন মানেও সময়, মর্নিং মানেও কি ভাইয়া? গুড। হু মানেও মানুষ, বয় কি মানুষ না মানুষ? মানুষ, একই ব্যক্তি। গুড। হোয়ার মানে কি জানো ভাইয়া? জায়গা। প্লেস মানেও একই জিনিস না ভিন্ন জিনিস? একই জিনিস হইলে কি হবে? হোয়াই মানে কারণ। রিজন মানেও একই জিনিস না ভিন্ন জিনিস? নিঃসন্দেহে। অলরেডি আমরা সিদ্ধান্ত বুঝে গেছি, তাই না? আই উইল গিভ ইউ দ্য শাড়ি ইউ লাইক, মানে যেই শাড়িটা তুমি পছন্দ করবে ওইটা আমি দিব। মনে করেন যে পুরান শাড়ি বিক্রি করে না, ওই যে রাস্তায় ওই দোকানের সামনে নিয়ে জিজ্ঞেস করতেছে যেই শাড়িটা পছন্দ হয় তোমার, ছিঁড়া ফাড়া যেই শাড়ি তুমি পছন্দ করো, নতুন পুরান যেটা, ওটা কিনে দিব, কোনটা নিবা? তাহলে আই উইল গিভ ইউ দ্য শাড়ি। দেখেন এই যে ক্লজ মার্কার হাইড আছে এবং মজার করে আছে ক্লজ কি আছে? কোনো কথা নাই, কি হবে? নিঃসন্দেহে। তার মানে এখানে একটা ক্লজ মার্কার ছিল, ছিল দ্যাট ছিল আর কি, দ্যাট ইউ লাইক অথবা হুইচ ইউ লাইক।
37 দেখছেন 37 ও বিসিএস এই প্রশ্নটা দিয়ে দিছে তাই না, হাইড করে দিছে। নাউন আছে কোনো কথা নাই, নাউনের সাথে কার সম্পর্ক? হাইড করা আছে এবং আগে কি আছে? নাউনের সাথে কার সম্পর্ক? বুঝতেছি আল্লাহর মধ্যে পারবো। গুড, ইনশাআল্লাহ গুড। এইখানে একটা মজার ব্যাপার, অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে বাদ দিলেও পূর্ণ বাক্য পাওয়া যায়। এক্স্যাক্টলি, যেমন আপনি চাইলে কথাটা এটা বাদ দিতে পারবেন এখানে, দ্য হাউস বিলংস টু মাই ফাদার। ও এখানে একটা জিনিস আছে, মিতা হু ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হেল্পস হার হাজবেন্ড। স্টুডেন্ট না, ওইটা না, আমি চিন্তা করতেছি মেয়েটা কত ভাগ্যবতী, স্টুডেন্ট অবস্থা বিয়ে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা অ্যাডভার্বিয়াল ক্লজ, এত কথা কোন খেলে দেখেন না, অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ শুনেন না, অ্যাডভার্বিয়াল ক্লজ এটা কোন ধরনের ওয়ার্ড বলেন তো? নাউন না প্রনাউন? এটা তোমার মাথা, তোমার জামাইয়ের মাথা, তোমার দেওরের মাথা, এটা ফ্রেজ। এটা না, এটা ফ্রেজ, নাউন ফ্রেজ, এটা ফ্রেজ এবং কি ভাইয়া কেন? কারণ এই যে অ্যাডভার্বিয়াল হয়ে গেছে অ্যাডজেক্টিভ আর ক্লজ হয়ে গেছে, ঠিক না? অ্যাডভার্বিয়াল প্লাস নাউন, এগুলো খেয়াল করলে স্মার্টনেস বাড়বে না কমবে বলেন? বাড়বে ইনশাআল্লাহ। তবে অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু নিজস্ব ক্লজ মার্কার আছে, বিকজ থাকলে এটা সাধারণত মানে অ্যাডভার্বিয়াল ক্লজই হবে। বিফোর, আফটার, অ্যাজ, অ্যাজ ইফ থাকলে নিঃসন্দেহে কোনো কথা নেই, অ্যাডভার্বিয়াল আর কোনো সুযোগ নেই অন্য কিছু হওয়ার। হ্যাঁ, ইন অর্ডার টু, সিন্স, দো, অলদো, আনলেস, আনটিল, হোয়াটএভার, এই হোয়েনটা আপেক্ষিক। হোয়েন এভার, ওয়েদার, বাকি সবগুলো মোটামুটি ফিক্স, এগুলা সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজই হয়। তবুও আমরা কোথায়, হ্যাঁ অবশ্যই লিখেন, তবুও আমরা কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবো। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ হলে অবশ্যই আমরা প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবো, যে কোথায় কখন কেন কিভাবে। ইট ওয়াজ রেইনিং হোয়েন জীবন ক্যাম, তাহলে এটার আগে খেয়াল করে দেখেন একটা ভার্ব আছে, রেইনিং কি যেন ভাই একটা, তাহলে আমরা কি চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবো? মানে ভার্ব থাকলেই ইট দিয়ে রিপ্লেস করবো, মাথায় রাখবেন, ভার্ব থাকলেই ইট দিয়ে রিপ্লেস করলে মিললে তো মিললো, না মিললেই অ্যাডভার্বিয়াল। তারপরে যে ট্রানজিটিভ হইলে নাউন ক্লজ, ইনট্রানজিটিভ ভার্ব হইলে অ্যাডভার্বিয়াল, কারণ ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব থাকে, কি থাকে? আর ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকে। তাহলে আই উইল গো, ওই যে আবারও ইনট্রানজিটিভ, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটাও ইনট্রানজিটিভ ভার্ব, এবং ইট দিয়ে রিপ্লেস করলে মিলছে না, ইট দিয়ে রিপ্লেস করলে মিলছে না, এবং ভার্বটাও কি ভাই ইনট্রানজিটিভ। হি ক্যান গো, ইট মিলছে না, এবং ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ। বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভ, এটাও মিলে না, বিহেভ মানে ব্যবহার করা, বিহেভ ইট, এটা ব্যবহার হচ্ছে না, মিলতেছে না। তবে আপনি যদি প্রশ্ন করেন কিভাবে আচরণ করব, এই ভালো করে কথা বলতে পারো না তুমি, তাই না? চাইতে গেলে বলেন না একটু ভালো করে কথা বলতে পারো না, তখন কি বলবেন? বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভ, ওইভাবে আচরণ করো যেভাবে একজন ভদ্র মানুষ আচরণ করে। কিভাবে? যেভাবে একজন ভদ্র মানুষ আচরণ করে বা কথা বলে। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া। সিদ্ধান্ত ক্লিয়ার? ভাইয়া একজন বারবার লিখতেছে ডু অ্যাজ আই সে, এটা কোন ক্লজ? যদিও তার বাক্যটা পরিপূর্ণ না, ডু একটা ক্লজ, অ্যাজ আই সে একটা ক্লজ, তাই না বলেন? ডু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কারণ তার আগে আছে ইউ, ইউ ডু, এটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটাই সে বারবার কমেন্ট করতেছে, আর এটা কোন ক্লজ? তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে কি ভাই সাবঅর্ডিনেট। প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে সেন্টেন্স হয় তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা এই কি বলে, এই যে ডু অ্যাজ আই সে, অ্যাজ আই সে, এটাকে সিম্পল সেন্টেন্স বানাইতে পারবেন? মানে এই ধরনের দেখেন, ওই এভাবে করো যেভাবে আমি বলি, এভাবে করো যেভাবে আমি, তার মানে আমার কথা অনুসারে করো, তবে মনোযোগ, আমার কথা মতো বা আমার কথা অনুসারে করো, আর কথা অনুসারে মানে তাহলে ডু অ্যাকর্ডিং টু মাই, মায়ের পরে সে থাকে না সোনামণিরা, সেইং হয়ে যায়, মায়ের পরে গো হয় না, গোয়িং হয়, ইনস্টেড অন মাই গোয়িং আছে না, তাহলে এরা হয়ে যাবে ডু মাই সেইং, অ্যাকর্ডিং টু মাই সেইং ডু, এটা কি বলা যাবে? মাথায় বাড়ি মারো আমার, মধ্যে হয় না।
আই সে অর্থ কেমন হয়ে গেল না? হোয়াট টু ডু মানে কি করতে হবে? আই সে আমাকে বলো কি করতে হবে, উল্টা পাল্টা হয়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্ট, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই ট্রান্সফরমেশন মানে হচ্ছে অর্থ চেঞ্জ করা যাবে না, কেমন? হোয়েন মান এই যে নাউন আছে, নাউন থাকলে একই জিনিস নাকি টেস্টের নাম কি হবে? টেস্টের নাম একই জিনিস নাকি ভিন্ন জিনিস? তাহলে হোয়েন এর আগে মানে ক্লোজ মার্কের আগে নাউন আছে, হোয়েন মানে সময় কিন্তু মুভি মানে সময় না। বিফোর মানে কি জানো ভাইয়া? আগে। মাদার মানে মা হোক এন বাপ থাকলে কি আছে কি বলবো? মা কোন কি লেগে আপনি কোন যে বিফোর মানে আগে, মাদার মানে আগে না, এটা বলবেন। আর বোন থাকলে কি সমস্যা আছে আপনার? আর যদি বউ থাকে তাও সমস্যা নাই। ভাইয়ের কথা বুঝছেন? আবার শালি নাসির স্যারের শালি, তাহলে বিফোর মানে আগে, কিন্তু ভাই যেটা বুঝতে যাচ্ছে বিফোর মানে আগে, মাদার মানে আগে না, বাস মানে এটা মিন করবেন আর কি, বুঝছেন তো? হোয়েন মানে সময়, কিন্তু মুভি মানে সময় না। আপনি যদি অর্থ চিন্তা করতে গেলে তারপর একটু সময় লেন্দি হয়ে যাবে। মুভি মানে ফিল্ম, ফিল্ম মানে ছবি, ছবি মানে তো ডট ডট ডট। এত সময় আছে আমরা বিআইপি, তাহলে কি বলবেন? হোয়েন মানে সময়, মুভি মানে বিফোর মানে আগে বা পূর্বে বোঝা, কিন্তু মাদার মানে পূর্বে না। মাদার মানে, কারণ এখানে সবসময় কি মাদার থাকবে? পরীক্ষা রাগ করেন না, প্রতি বছর কি মা আসবে? বাপও তো থাকতে পারে, ভাইও তো থাকতে পারে, বোনও থাকতে পারে, যাই থাক আমাদের কোনো আপত্তি। আচ্ছা, আই মেট আহসান হোয়েন আই ওয়াজ এট স্কুল। আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন আহসানের সাথে কি করেছিলাম? কিট করে। কখন দেখা করছিলাম? এখন কইতে শরম লাগে। কখন দেখা করছেন বলেন? যখন স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ, কখন দেখা করছিলেন? যে কখন দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা? আচ্ছা, এই কারণে অ্যাডভার্বিয়াল, এটা একটা ক্লু। আর একটা ক্লু হচ্ছে হোয়েন, হোয়েন এর আগে নাউন আছে, কি আছে? হোয়েন মানে কি জানো ভাইয়া? সময়। আহসান মানে, স্যার আহসান মানে তো মানুষ। ধুর মিয়া, এত কিছু করার টাইম আছে? আহসান মানে সময় না, হোয়েন মানে সময়, আহসান মানে পরীক্ষা। কি সবসময় আহসান আসবে? তাই না বলেন? তাহলে ব্যাপারটা কি বুঝছি আল্লাহর রহমতে? তাহলে নাউন মানে নাউন থাকলে আমরা দেখবো যে একই জিনিস নাকি ভিন্ন জিনিস, নাউন থাকলে দেখবো একই জিনিস নাকি। ঠিক আছে ইনশাআল্লাহ, এইটা হচ্ছে ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা চেহারা আছে, দেখি কি চেহারা। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট স্ট্যান্ড। সে এতই ক্লান্ত ছিল যে সে দাঁড়াইতে পারলো না। কেন দাঁড়াইতে পারলো না? সে ক্লান্ত থাকার কারণে। হ্যাঁ, তাহলে কেন দিয়ে প্রশ্নগুলো উত্তর পাইলে সেটা কি যেন হয়? এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে টায়ার্ড শব্দটা কি যেন ভাইয়া? অ্যাডজেক্টিভ। ক্লান্ত, আমি ক্লান্ত, অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে একমাত্র একটা বিষয় মাথায় রাখবেন। আমি আবার বলছি, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ। মানে ধরেন ইট ইজ অবভিয়াস, এই যে এটা একটা ফ্যাক্ট, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কিন্তু ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ না, দুইটা গোলমাল লাগতে পারে। ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, ইট দিয়ে শুরু হইলে নাউন, কিন্তু ভাই যদি এরকম হি ওয়াজ সো টায়ার্ড, মানে ধরেন কথাটা সাবজেক্ট ভার্ব প্লাস মানে অ্যাডজেক্টিভ থাকে, সাবজেক্ট ভার্ব প্লাস কি ভাই? অ্যাডজেক্টিভ। হি ওয়াজ সো টায়ার্ড, আই ওয়াজ সো টায়ার্ড, আই ওয়াজ সো কথার কথা এক্সহস্টেড, এমন যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। কি হয়ে যাবে? দুইটার চেহারা কিন্তু একই, খেয়াল করে দেখি। ওইখানে জাস্ট ছিল ইট, ইজ বা কথার কথা ধরেন ওয়াজ ধরেন, তাও সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু ইট না, এটা সাবজেক্ট বা অন্য কোনো প্রনাউন। কারণ ইটের সাথে সম্পর্ক হচ্ছে কার? নাউন, এটা সম্পর্ক আছে। ঠিক আছে, এই হচ্ছে এটা একটু মনে রাখতে হবে, এটাই জাস্ট একটু জটিল। তাহলে হি ওয়াজ সো হাংরি দ্যাট হি বিগান টু ইট গ্রেটলি। সে এতই ক্ষুধার্ত ছিল যে সে খেতে শুরু করলো। তারপরে দেখেন এখানে একটা এক্সেপশনাল জিনিস শিখাই দিই। উই রিড দ্যাট উই লার্ন। ওই যে একটা ব্যতিক্রম জায়গায় বলছিলাম যে ইট দিয়ে রিপ্লেস করলে মিলবে না, মনে আছে কি? বা মিললেও সেটা নাউন ক্লজ হবে না, এইখানে একটা ঝামেলা আছে। দেখেন উই রিড, আমরা চাইলে বলতে পারি উই রিড ইট, কিন্তু অর্থ কি মিলছে? খেয়াল করে দেখেন। দেখেন উই রিড দ্যাট উই লার্ন, আমরা পড়ি যাতে শিখতে পারি, কিন্তু এখানে উই রিড ইট মানে আমরা ইহা পড়ি। দুইটা বাক্যের সাথে সম্পর্ক মিল হয়েছে? ইট দিয়ে রিপ্লেস করতে পারলেও মিলছে না, এবং এটা ট্রানজিটিভ ভার্ব তবুও মিলছে না, কারণ এখানে দ্যাট মানে দ্যাট না, এখানে দ্যাট মানে ভাইয়া উই রিড, আমরা পড়ি, সো দ্যাট উই লার্ন বা উই ক্যান লার্ন, আমরা যাতে শিখতে পারি। এটা একটা মজার ব্যাপার। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানটাতে আমরা কেন পড়ি? কেন দিয়ে প্রশ্ন করলে
তাহলে এই একটা ভিন্ন জায়গা যেখানে হচ্ছে আপনার ইট দিয়ে রিপ্লেস করতে পারলেও কথা রিপ্লেস তো হচ্ছে না, কিন্তু মনে হয় রিপ্লেস হবে, কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব, তবু কিন্তু এটা অ্যাডভার্ব হয়েছে। একটা ভিন্ন জায়গা, একটা এক্সেপশনাল জায়গা, ট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও অ্যাডভার্বিয়াল হয়েছে। মানে ট্রানজিটিভ ভার্বের পরে আপনি চাইলে বলতে পারেন অ্যাডভার্ব আছে। ব্যাপারটা কিন্তু একটু কেমন না? ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব আছে, ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব হইতেই পারে না, হইতেই, কিন্তু এটা একটা এক্সপ্রেশন জায়গা যেখানে এই ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব হইতে পারে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এইটা একটা এক্সপ্রেশন জায়গা, চাইলে লিখে রাখতে পারেন কাজে লাগে। ওকে, ব্যতিক্রম, হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার? বুঝছেন তো ভাইয়া? এটা হচ্ছে ব্যতিক্রম আর কি। ক্লজ মার্কারের আগে অ্যাডজেক্টিভ থাকা সত্ত্বেও বাক্যটি ইট প্লাস ভিভার্ব দিয়ে যদি শুরু হয় তবে সেটা নিঃসন্দেহে নাউন ক্লজ, কিন্তু ইট ছাড়া অন্য যে কোনো প্রনাউন দিয়ে শুরু হলেই অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্বিয়াল হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? খুব ভালো মতো দেখা রাখেন, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। দেখা হয়েছে ভালো মতো? পার্থক্য বুঝতেছেন তো নাকি? বোঝা যাচ্ছে তো? পার্থক্য কিন্তু স্পষ্ট, কারণ একটাকে ইট দিয়ে চাইলে আপনি ঘুরে ঘুরায় যেমনি পারেন ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, সাবজেক্ট বানাইতে পারবেন, অবজেক্ট বানাইতে পারবেন, কিন্তু এইটাকে কিন্তু আপনি ঘোরানোর কোনো সিস্টেম নাই। দ্যাট হি কুড নট স্ট্যান্ড, দেখেন ঘোরান যায়? সম্ভবই না। দেখেন দ্যাট হি কুড নট স্ট্যান্ড হি ওয়াজ সো টায়ার্ড, এমন বাক্য বললে মানুষে পিড়া ওরা হচ্ছে না, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। দ্যাট হি বিগান টু ইট গ্রিডিলি হি ওয়াজ সো হাংরি। এক্স্যাক্টলি। মনে পড়ে? এটা কিন্তু ছিল নাউন ক্লজের, এই যে এটা আর কি, বুঝছেন তো? নাউন ক্লজের 4 নাম্বার চেহারাটা ছিল আর কি। এবং এটাকে চাইলে ঘুরাই লেখা যাবে, জাস্ট এইটুকু বাদ দিয়ে দ্যাট হি ওয়াজ রং ইজ অবভিয়াস, তাই না? ঘুরাই লেখা যাবে। তারপরে দ্যাট ইউ বি অন টাইম ইজ ইম্পর্টেন্ট, তুমি সময় মতো হও, ক্লাসে ঠিকঠাক মতো সময় মতো আসো, এটা জরুরি। এটা কি ভাইয়া? জরুরি। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে। কোথায় কখন কেন কিভাবে প্রশ্ন করলে অবশ্যই অ্যাডভার্ব ক্লজে উত্তর পাওয়া যাবে। আই শ্যাল গো হোয়ার হি লিভস, কোথায় যাব? এই কোথায় যাব? উত্তর আছে না? কিভাবে আচরণ করতে বলো তুমি আমাকে, ভদ্রতা শেখাও। হ্যাঁ, কিভাবে আচরণ করব? এই যে অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, যেভাবে একজন ভদ্র মানুষ কি করে আচরণ করে। ওয়েল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স্নেক বিট হিম, কখন কামড় দিছে? কখন ভাইয়া? হি ওয়াজ অ্যাবসেন্ট অ্যাজ হি ওয়াজ ইল, কেন সে আসলো না? কেন? 12 মাসে কি মানুষ সুস্থ থাকে নাকি? সে সব সময় তো আসে না। কেন আসলো না? কখন আসলো না? কোথায় আসলো না? কিভাবে আসলো না? তাহলে কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে একটা পাওয়া, কোথায় কখন কিভাবে দিয়ে প্রশ্ন করলে একটা পাওয়া যায়। কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল। অথবা ওই যে আগের জায়গায় ফিরে যান না, দেখেন না মিলে কিনা। এই যে ভার্ব আছে না, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, ভার্বটা ইন্ট্রানজিটিভ, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। দেখেন এই যে এটাকে বলা যাবে ইটে স্নেক বিট মি, ইট দিয়ে রিপ্লেস করা যায় না। তারপরে দেখেন এই যে হি ওয়াজ অ্যাবসেন্ট, সেই অনুপস্থিত ছিল, তাই না? বলেন তো, বলেন পারবো ইনশাল্লাহ? তাহলে ক্লজ থেকে আমার মনে হয় যে প্রশ্ন আসলে রাখতে পারবে না, যেখান থেকে প্রশ্ন আসুক যেভাবে আসুক আশা করি পারবো ইনশাল্লাহ। জাস্ট আমি আবার হালকা করে রিপিট করে দিচ্ছি, সাবজেক্ট পজিশনে অবজেক্ট পজিশনে যদি বসে তাহলে নিঃসন্দেহে নাউন ক্লজ। এবং ওদের পর হচ্ছে নাউন ক্লজকে সাধারণত ইট দিয়ে রিপ্লেস করা যায়। এটার থেকে বেশি শক্তিশালী হচ্ছে সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা নাউনের যে পজিশন গুলো আছে আর কি, বা প্রিপজিশনের পর, তাই না? বলেন এই জিনিসগুলো একটু বেশি শক্তিশালী, এটার থেকে বেশি শক্তিশালী, কারণ এটা দেখছেন বুঝছেন তো, যে একবার ফেল মারলো এক্স্যাক্ট, কিন্তু এইগুলো শক্তিশালী বেশি। ঠিক আছে ইনশাআল্লাহ? তার মানে নাউন যেখানে যেখানে বসতে পারে, নাউন ফ্রেজও সেখানে বসতে পারে, নাউন ক্লজও সেখানে। বাস নাউনের জায়গায় আমরা চিনেছি 14টা, কয়টা জায়গা নাউনের? কবে শিখেছি আপু ডরাইতেছে, কবে শিখেছেন? 1 নাম্বার ক্লাসে আমরা শিখেছি নাউন চেনার 14টা উপায়। নাউন যেই 14টা জায়গায় বসতে পারে, এইগুলোও চাইলে ওই 14টা জায়গায় বসতে পারবে।
ঠিক আছে ইনশাল্লাহ, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে আমরা জাস্ট মনে রাখবেন, কোন একটা ক্লজ মার্কারের আগে যদি আপনি নাউন দেখেন, কি দেখেন, টেস্টের নাম হবে একই না ভিন্ন, একই নাকি ভিন্ন, একই হইলেই অ্যাডজেক্টিভ, নাউন থাকলে আর কি। আর যদি ভিন্ন থাকে তাহলে কি হবে, কোনো টেস্ট দরকার নেই। আর যদি ভার্ব থাকে তখন আমরা ইট দিয়ে রিপ্লেস করব, ইট দিয়ে রিপ্লেস করলে যদি মিলে তাহলে কি হবে, নাউন। ইট দিয়ে রিপ্লেস করলাম আমরা, ঠিক আছে না ইনশাআল্লাহ, কিন্তু মিলে না, তখন কি হয়ে যাবে, কারণ কোনো টেস্ট দরকার, মনে থাকবে ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, পারবো, গুড, পারবো পারবো পারবো। ওকে ফাইন। এখন ফ্যাক্ট হচ্ছে অফার দিব তাই না আপনাদেরকে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে, যারা অফলাইনে এখন ক্লাস দেখেছেন, আপনারা যারা আমাদের অনলাইনে কোর্সে ভর্তি হতে চাচ্ছেন বা অফলাইনেও চাচ্ছেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ভর্তি হতে পারবেন। তবে একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের সামনেই হচ্ছে 46তম শেষ হয়ে গিয়েছে, এখন সবাই মোটামুটি 47-এর জন্য প্রিপারেশন নেবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বেটার হবে, দেখেন আপনি হয়তো ভাবতে পারেন 47-এর তো সময় আছে স্যার, এখন কেন প্রিপারেশন নিব। তো বিসিএস এমন একটা প্রস্তুতি যেটা একটু আগে থেকে প্রস্তুতি নিলে সুবিধা হয়। যেমন আমাদের গতকালকে সেমিনারে আমাদের ভাই যে কথাগুলো বললেন, হয়তো আপনারা শুনছেন তাই না, বলেন, উনি 5বার মানে পরীক্ষা দিয়েছে, 5বারই প্রিলিতে টিকেছে, একবার রিটেন দেয় নাই, তাহলে আরেকবার হচ্ছে ইয়াতে অংশগ্রহণ করে নাই, তাহলে 2বার বাদ, বাকি 3বারই সে ক্যাডার। হ্যাঁ, 40তম মতো ক্যাডার, 41তম মতো ক্যাডার, 43তম মতো ক্যাডার। কেন? তার ডেডিকেশন ছিল এবং সে ডেডিকেশন অনুযায়ী চেষ্টা করেছে। সেই জন্য আপনার প্রস্তুতি যদি আপনার অবস্থান থেকে সর্বোচ্চটুকু হয়, তাহলে সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, কোনো পড়াশোনা মানে কোনো জায়গাটাই ডিফিকাল্ট না, ইভেন সেটা অন্য কোনো ক্ষেত্রে হইতে পারে, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই জন্য আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেন। এবং ভাই কালকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন, যে বিসিএস রিটেনে পাস করার জন্য আমার মনে হয় যে রিটেন আমাদের মানে আমরা মনে করি রিটেনটা মনে সবচেয়ে কঠিন, অথচ ভাই কিছু টিপস দিয়েছিলেন, যে দেখেন ম্যাথে মার্কস হচ্ছে 50, কত মার্ক ভাইয়া, কিন্তু শুধু ট্রান্সলেশনে মার্ক হচ্ছে 65, কত ভাইয়া, কারণ ম্যাথ একটা বিষয় আর ট্রান্সলেশন একটা টপিক, তাহলে আপনি ম্যাথ পড়বেন না ট্রান্সলেশন করবেন, এটা আপনার ইচ্ছা, কথার কথা। আপনি চাইলে যদি এটাতে দক্ষ হয়ে যেতে পারেন, এখানে 65 পাওয়ার সম্ভাবনা আছে, বা একটু কম হইলেও এখানে বেশি মার্কস। এভাবে কিছু মার্কস কিন্তু ভাই দেখাই দিয়েছিলেন, তাই না বলেন, গতকালকে যারা ছিলেন। এই একটু টেকনিক্যালি পড়লে দেখবেন যে আসলেই পড়াশোনাটা অনেক সহজ, এই হচ্ছে ফ্যাক্ট আর কি। তো যাই হোক, যারা আমাদের এখানটাতে অফলাইনে ভর্তি হতে যাচ্ছেন, বিসিএস এর অফলাইন কোর্সে, আমাদের এখানে কিন্তু আপনারা আল্লাহর রহমতে লাইব্রেরি তো দেখছেন মনে হয়, যারা অফলাইনে এসেছেন লাইব্রেরি সুবিধা পাবেন ইনশাআল্লাহ, লাইব্রেরিতে পড়তে পারবেন ইনশাআল্লাহ, একদম বিশেষ পরীক্ষার আগ পর্যন্ত, যতদিন বিশেষ পরীক্ষা না হয়। কথার কথা, এখানে যদি কথার কথা 1 বছর বিশেষ পরীক্ষা না হয়, 47তম 1 বছর পর্যন্ত আপনি লাইব্রেরিতে ফ্রিতে পড়তে পারবেন ইনশাআল্লাহ, এই কোর্সের সাথে। এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে না। যদিও লাইব্রেরিতে কেউ যদি শুধু পড়তে চায় লাইব্রেরিতে, যে ভাই আমি শুধু লাইব্রেরিতে পড়বো, তার জন্য আমরা 1000 অথবা 800 টাকা ফি নিয়ে থাকি। অথচ আপনারা যারা এখানে কথার কথা রেগুলার মানে কোর্সে ভর্তি হবেন, তারা কিন্তু লাইব্রেরির সুবিধাটা ফ্রিতে পাচ্ছেন ইনশাআল্লাহ, ক্লাস করতে পারবেন, সাথে অবশ্যই হাইলাইটস পাবেন, কারণ 47তম জন্য আমরা আপডেট মানে শীট বানাচ্ছি, এই আপডেট শীটগুলো কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ। এখানে 5টা শীট, হ্যাঁ, শীটের দামই হচ্ছে প্রায় 1,500 থেকে 2,000 টাকা, কারণ 5টা শীটে প্রচুর ইনফরমেশন দেওয়া হয়েছে। তো সব মিলে আমরা কিন্তু কোর্স ফি একদম কমিয়ে দিয়েছি। গতকালকে কত টাকা অফার দিয়েছিল মনে আছে কারো? হ্যাঁ, 7,200। আচ্ছা, 7,200 দিয়েছিল গতকালকের জন্য, এটা তো সেমিনার উপলক্ষে অফার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য 20,000। আচ্ছা যান, এই 7,200 টাকা আজকেও দিয়ে দিলাম অফার, অফলাইনে যদি কেউ ভর্তি হতে চান, যেহেতু নাসির স্যার দিয়েছেন গতকালকে, আজকে জাস্ট আমার ক্লাস উপলক্ষে এই অফারটা আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আজকে 7,200 ভর্তি হতে পারবেন, ইভেন এই টাকার মধ্যে কিন্তু আল্লাহর মধ্যে আপনারা সিটও পাবেন, অথবা লাইব্রেরি যে সুবিধা সেটাও পাবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে মানে এর সবকিছু এর মধ্যে, আর কোনো বাড়তি টাকা দেওয়া লাগবে না। আর যারা অনলাইনে ভর্তি হতে যাচ্ছেন, তাদের তো ফি আমরা ধার্য করেছিলাম 5,200 টাকা, কিন্তু তাদের জন্য আমরা করে দিলাম মাত্র 3,500 টাকা। এই 3,500 টাকার মধ্যে কিন্তু আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ওই যে লেকচার শিটও পাবেন ইনশাআল্লাহ, ক্লাসও করতে পারবেন। আর সাথে যারা অফলাইনে ভর্তি হবেন, তাদের কিন্তু অনলাইনের যে 3,200 টাকা মানে 3,500 টাকার যে কোর্স বা 5,000 টাকার, এটা কিন্তু টোটালি ফ্রি। কেন? আমরা এটা ইচ্ছে করেই করেছি, যেন দেখেন আপনি, এটা সম্ভবই না যে আমাদের কথা 120টা বা 140টা যতটা ক্লাসই হোক, সবগুলা যে আপনি এসে এখানে করতে পারবেন, এটা কিন্তু কখনোই সম্ভব না, কারো দ্বারাই সম্ভব না। এমন কেউ নাই যে 120টা ক্লাস কোচিং এসে করতে পারবে। তো কোনো কারণে আপনার কোনো কারণে যদি আপনি অসুস্থ থাকেন, বা বাসায় আত্মীয় স্বজন বা মেহমান আসলো ক্লাস করতে না পারেন, সেক্ষেত্রে আপনার এই ক্লাসটা যেন নষ্ট না হয়, ক্লাসটা যেন করতে পারেন, সেই জন্য প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, আপনি অনলাইন থেকে দেখে নিতে পারবেন। তার মানে অফলাইনে ভর্তি হলে অনলাইনটা টোটালি ফ্রি পেয়ে যাবেন,
এটা করার কারণে যেটা হবে যে আপনি চাইলে কিন্তু যে কোনো সময় অনলাইন থেকে ব্যাকআপ দেখে নিতে পারবেন। ইভেন যখন কোর্সটা শেষ হয়ে যাবে, আল্লাহ চান তো একটা সার্টেন পিরিয়ড পরে তো ক্লাস শেষ, মানে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি বাসায় একা একা বসে বসে ক্লাসগুলো আবার দেখতে পারবেন, তাই না বলেন? ম্যাথে সমস্যা, ম্যাথ ক্লাসগুলো আবার দেখলেন, ইংরেজিতে সমস্যা বা ইংরেজির অমুক টপিকের সমস্যা, ওই টপিকটা আবার একটু দেখলেন, তাই না বলেন ভাইয়া? এটা খুব ভালো একটা সুযোগ আর কি। এই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে ইনশাল্লাহ। আর যারা 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের অফলাইনে 11 থেকে 20তম গ্রেড হচ্ছে 7,200। কোনটা ভাই বলেন? কিসের মানে? হ্যাঁ হ্যাঁ, অফার তো আসলে শুধুমাত্র সেমিনারে দেওয়া হয়। এই হচ্ছে fact। আপনারা সেমিনার সময় এসে ভর্তি হবেন, ঠিক আছে? আবার ভর্তি হবেন, সমস্যা কি? কম টাকা, আর আবার কম টাকা যখন দেবে তখন ভর্তি হবেন, যতবার কম পাবেন ততবার ভর্তি হবেন, তাহলে তো সুবিধা, তাই না? এই হচ্ছে fact। আচ্ছা অনলাইনে, হ্যাঁ অনলাইনে ভর্তি হতে চাইলে যেটা করবেন 01 মুখস্থ হয়ে গেছে না? ওরে ভাই আপনার তো ভালোই স্মার্ট রে ভাই, দেখি। আচ্ছা 964623 অথবা 01767265758 এই নাম্বারে হচ্ছে আপনারা অনলাইনে যারা ভর্তি হবেন তারা টাকা পাঠাবেন 3,500 টাকা। অফলাইনে ভর্তি হলে টাকা পাঠানোর দরকার নেই, আপনার টাকা এখানে দিয়ে গেলেই হবে। হ্যাঁ হবে, হবে না কেন, সবই হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা 11 থেকে 20তম গ্রেড প্রাইমারি অথবা নিবন্ধনের যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, তারা হচ্ছে আপনারা কোর্স হচ্ছে 2200 টাকা, আপনাদের জন্য অফার দিয়ে দিলাম মাত্র 2100 টাকা। ঠিক আছে, 2100 টাকা পাঠায় আপনারা এই নাম্বারে কল দিলে হবে, বিকাশ নগদ পার্সোনাল নাম্বার। ঠিক আছে, থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ 5টায়, 5টার পরে আবার 7টায়, 7টার পরে আবার 9টায়।